তীব্র ভালোবাসায় দহন থাকে, সেই দহনে কেউ তাচ্য পদার্থের মতো জ্বলে পুড়ে অঙ্গার হয়। কেউ হয় খাঁটি সোনা। আজকের জীবন গল্প না খাঁটি সোনা, না পুড়ে ছাই হবার গল্প। জীবনের নাটকীয়তার মঞ্চের গল্পের গতি প্রকৃতি কোন দিকে যায় সেটা বোঝা মুশকিল। অসম্ভব প্রতিভা নাকি নিয়তির কাছে হার মানা উত্তম পুরুষ? কে আজকের অতিথি? কি তার গল্প? আমি শুরুতেই আবার যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নামটা একটু বলেন, যদি আমরা ফেসবুক লাইভে সেটা বলেছি, তারপরও এখানকার অনুষ্ঠানের সাথে। আমি মাহবুব হুসাইন, আমার দেশের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। বর্তমান গাজীপুরে গার্মেন্টসের চাকরি করি। গাজীপুরে একটা গার্মেন্টসে আপনি কাজ করছেন? ওকে। এবং মাহবুব, আপনার বয়স কত? আমার বয়সটা হচ্ছে 27 বছরের শেষের দিকে। 27 বছরের শেষের দিকে, এই মুহূর্তে মানে 28 বছরে পড়তে যাচ্ছেন আপনি। জীবন গল্পই আমরা তুলে নিয়ে আসবো, এবং আপনার একটা বিশেষ প্রতিভা আছে। আমরা একটু আগে ফেসবুক লাইভ ছিলাম, সেখানে বলেছি আমরা এই কথাটি। সেই প্রতিভা জীবন গল্পের স্বার্থেই হয়তো আসবে। শুরু থেকেই জানতে চাই, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে পড়ে। আমার ফ্যামিলিতে আমার বাবা মা এবং আমরা তিন ভাই বোন। আমার বড় 2 বোন বড় এবং আমি সবার ছোট। আর আমার বাবারা হচ্ছেন 3 ভাই, আমার বাবা হচ্ছে ছোট। তো আমার বাবা একজন কৃষক। তো আর সেই কৃষক বলতে কি মানে একদম হাল চাষ করা যেটাকে বলে ওই রকম কৃষক? কৃষক তো বিভিন্ন রকমের হয়, গৃহস্থ পরিবার হয়, একটু অন্যরকমের। একদম কৃষক, দরিদ্র কৃষক যেটাকে বলে। ওকে। আর সেহেতু মানে আমি ছোটবেলা থেকেই অনেক গান খুব পছন্দ করতাম আর কি। আচ্ছা, মানে নিজে থেকেই অটোমেটিক্যালি আসতো? যেমন গ্রামের বাড়িতে, বিয়ে বাড়িতে কিংবা সন্ন্যতে মানে মাইক আনতো আর কি। তো মাইক শুনলেই, আমি গানটা শুনলেই আমি খুব আকৃষ্ট হই গানের প্রতি। মানে এত ভক্তি ছিল, মানে মাইকের শব্দটা আসলেই, মানে গান শুনলেই আমি অন্যরকম হয়ে যেতাম। মানে যত রাতই হোক, মানে ওই জায়গাটাতে আমার যেতেই হবে এরকম। তো বাবা তো মানে খুব বিরক্ত হতো, মানে প্রায় এরকম হতো। তো বাবা মানে নিয়ে যেত, তো মাইক বাজাতো, ওনার কাছে আমি যে গিয়ে বসতাম, যত রাত্রি হোক গান শুনতাম। তো বাবা এরকম বিরক্ত হওয়ার পরে আব্বা আমার একদিন রাত্রে একটা রেডিও এনে দেয়। রেডিও? হ্যাঁ, ছোটবেলায়। তো আমার মা আমাকে দর্জির কাছ থেকে রেডিওর একটা কভার বানিয়ে দেয় কাপড় দিয়ে। তাই আমি রেডিওটি আমি সবসময় গলাতে ঝুলিয়ে রাখতাম। আচ্ছা। যখন আমি রাত্রে শুতাম তখনও মানে রেডিওটি বাজছে, আমি শুনছি, গান শুনছি, বিভিন্ন অনুষ্ঠান শুনছি। এবং আমার বাবা মা একজন মানে গানের ভক্ত। আমার মা বিশেষ করে শ্রদ্ধেয় গুরু আব্দুল আলিমের ভক্ত ছিলেন তিনি। আচ্ছা আচ্ছা, ওকে। উনি পছন্দ করতেন। তো আপনি তাকে গুরু বললেন কেন? আপনি তো আপনার জীবন দশায় তাকে পাননি। না, তারপরেও তার গান শুনি বা তার গান শুনে অনেক বলে মানেন? হ্যাঁ, তাকে আমি গুরু বলে মানি। মানে তার গান থেকে অনেক কিছু শিখেছি বা আমরা পেয়েছি ভালো কিছু। জি। তো সে আমার মনের ভিতরে আছে, আমি যেটা মনে করি। আর তো এভাবে দিন যায়, গান মানে ছোটবেলা থেকেই গান করি। তো অনেকেই বলে তুই তো ভালো, তোর কণ্ঠটা তো অনেক ভালো, তুই একটা গান গা। তো আমি সবাইকে মানে যেই বলতো, মানে আমি তখন পুরোপুরি গান জানতাম না আর কি। আমি বলতাম মানে একটু, মানে 1 লাইন হোক 2 লাইন হোক আমি বলতাম। তো সবাই বলে এত ছোট মানুষ, তোর কণ্ঠটা তো খুব সুন্দর, তো তুই আসলে চেষ্টা কর, তুই অনেক ভালো মানে শিল্পী হতে পারবি আর কি। কি গান গাইতেন ওই সময় মনে আছে? হ্যাঁ, তখন আমি মানে আমার সর্বপ্রথম একটি গান মানে একটু করেছিলাম, সেটা হলো সর্বনাশা পদ্মা নদী। আপনি একটু আগে আব্দুল আলিমের কথা বলছিলেন, আমরা একটু শুনি যদি আপনি সেখান থেকে। আব্দুল আলিমের গান। জি। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা মারে তোর কি রে আর কুলি কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই, বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই,
কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। তো জাস্ট আমি এতটুকুই মুখস্থ অনেক করেছিলাম ধন্যবাদ। ছোটবেলায়। অনেক ধন্যবাদ। আমি আমার যারা এই মুহূর্তে দেখছেন, বিশেষ করে শ্রোতা যারা রয়েছেন, তাদেরকে বলবো যে ওর জীবন গল্পের সাথে গান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শুধু গান না, আমাদের এখানে যেই গল্পটি মঞ্চস্থ হচ্ছে সেটা একটা অন্যরকম গল্প, যে গল্প আপনাদেরকে হৃদয় স্পর্শ করে অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে নিয়ে যাবে। আমরা শুরু করেছি মাত্র, আমরা সেখানেই যেতে চাই। তবে আজকের এই অনুষ্ঠানে আমরা একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চাই আপনাদের সবার জন্য। সেটা হলো, আমি খুব শীঘ্রই নতুন একটি অনুষ্ঠান নিয়ে আসছি আপনাদের জন্য, যারা গান পাগল মানুষ এবং যারা কোথাও কোনো প্রিভিলেজ পান না, কোথাও কোনো মাইলেজ পান না, কোথাও কোনো পরিচিতি পান না, কিন্তু গান ভালোবাসেন, পাগলের মতো গান ভালোবাসেন, গান গাইতে পারেন, সেই সব ছেলেমেয়েদের জন্যই একটা নতুন অনুষ্ঠান নিয়ে আসছি খুব শীঘ্রই। যারা এই অনুষ্ঠানে নিজেদের গান নিয়ে আসতে চান, গান করতে চান, দেশবাসীকে জানাতে চান যে কত ভালো আপনি গাইতে পারেন, কত সুন্দর আপনার গলা বা কি প্রতিভা আপনার মধ্যে লুকিয়ে আছে, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। সো যেটা করতে হবে, আপনারা যদি গাইতে পারেন, যে প্রান্তেই হোক না কেন, নিজের সেলফোনে একটা গান আপনি রেকর্ড করবেন নিজের মতো করে করে আপনি আমাকে মেইল করে দেবেন। আমি যে জায়গাটায় ছিলাম, যে গান আপনি অনেক পছন্দ করতেন এবং সবাই রিকোয়েস্ট করলে আপনি টুকটাক আপনার গান করতেন, তারপর জন্ম থেকেই দেখছি যে বাবা খুব অসুস্থ, শরীর খারাপ করতো। তো আমরা 3টা ভাই বোন ছোট ছিলাম। তো আমাদেরকে মানুষ করতে গিয়ে বাবার কি সবার বড় ছিলেন নাকি? না, আমি সবার ছোট, আমার বড় 2 বোন বড় আমার। তো বাবা একদিন রাত্রে অনেক অসুস্থ আর কি, অনেক অসুস্থ, মানে পেটে ব্যথা। আর বাবার ব্যথাটা এমন হতো, মানে পেটটা ফুলে যেত ব্যথায়। টাকা ছিল না। আর এত রাত্রে হতো, রাত 12টার দিকে, বেশিরভাগই রাত 12টার দিকে বাবার পেটের ব্যথাটা বাড়তো আর কি। তো তখন তো মানে ডাক্তার আসতো না, তো ওনাকে ফোন করা হতো বা ফোন ধরতো না, বা তার বাড়িতে গেলে আসতো না। তো বাবার দিনটা এভাবে যেত, সারা রাত চিৎকার করতে করতে। পাড়ার লোকজন আসতো না সেরকম বাড়িতে, যে গেলেই তো হয়তোবা টাকা হয়তোবা দিতে হবে আর কি। মানে ছোটবেলা থেকে আমি শুধু ইচ্ছা ছিল যে আল্লাহ যদি আমার কোনোদিন একদিন যদি বড় যদি বানায়, বা আমি বাবার চেষ্টাটা আমি সর্বপ্রথম করবো, এরকম আমার মনের একটা আশা ছিল। বাবার চিকিৎসা? বাবার চিকিৎসা। তো বাবার আমি ছেলে হিসেবে এটা আমি কখনোই আসলে মানতে পারিনি। বাবার কষ্টটা অনেক কষ্ট লাগতো, যে আমরা গরিব দেখে আমাদের বাড়িতে কেউ আসে না, বাবা অসুস্থ। চাচার কাছ থেকে, মানে আমার চাচাতো ভাই ছিল, ওরা বড়, তো ওদের পুরোনো কাপড় চোপড় দিয়ে আমাদের মানে শীতের দিনটা পার করতে হতো। আচ্ছা। ঈদের মার্কেটে যাব, দামি জামা কাপড় তো বাবা দিতে পারবে না আমারে। তো আমি সেই হিসেবে আমি যেগুলো অল্প দামি জামা কাপড় সেইগুলো আমি চয়েস করতাম। একটা ভালো জুতা মানে চাইতে পারতাম না, কারণ বাবা তো একজন কৃষক, টাকা নাই, কিভাবে দিবে। স্কুলে ভর্তি করে দিল যখন আমার বয়স 6 বছর হবে আর কি। কলম এবং খাতাটাও কিনে দিতে পারতো না আর কি। তারপরেও বড় 2টা বোন বড়, তাদেরকে বিয়ে দেওয়ার যে একটা ব্যাপার স্যাপার আছে। আমার বড় বোনের বিয়ে হয় আমার মায়ের হলো আপন মামাতো বোনের ছেলের সাথে। তখনকার দিনে 15,000 টাকা যৌতুক, আর বিয়ের খরচটা হয় আরো মনে হয় 8-9 হাজার টাকার মতো। অল্প লোকজন বলে আর কি, মানে ওরা তুলে নিয়ে যায়। তখন আমার বোনের বিয়ে হওয়ার পরে আর একটু অভাব ছিল, মানে যৌতুক সবকিছু দেওয়ার পরে? সবকিছু দেওয়ার পরে মানে যা ছিল সম্পূর্ণ একদম শেষ। তখন তো আমার তো লেখাপড়া, মানে আমার আরো কষ্ট লেখাপড়ার দিক দিয়ে। এমনিতে খাতা কলম এগুলো দিতে পারতো না আর কি, মানে ভালো পোশাক পেতাম না। তখন আমার স্বপ্ন ছিল যে ভালো একজন চাকরিজীবী হব। যে অনেকেই বলতো, যে ছাত্রদেরকে বলতো তোমার কি ইচ্ছা, তুমি কি হবে বড়? কেউ বলতো ডাক্তার, কেউ বলতো ইঞ্জিনিয়ার, অনেকে অনেক কথা বলতো। তো আমারে যখন বলতো যে মাহবুব তুমি কি হবে, তখন আমি বলতাম স্যার আমি বিডিআর হব। মানে স্বপ্ন ছিল আর কি। মানে আমি খুব স্বপ্ন দেখতাম আর কি ছোটবেলায়, বিডিআর হওয়ার ইচ্ছা ছিল। তো লেখাপড়ায় তো আসলে যে এত কষ্ট, মানে তখনকার দিনে যে বাবার যে কষ্টটা ছিল আমার হয়তোবা নসিবে ছিল না আর কি। মানে স্বপ্নগুলো মানে এভাবেই জড়ে গেল আর কি। তো বড় বোনের বিয়ে হওয়ার পরে আরেকটু অভাব। তো আমাদের সিরাজগঞ্জ যে তাঁত শিল্প এলাকা, তো আমাকে লেখাপড়া আমার ক্লাস 5-এ, মানে 5-এ পরীক্ষা দেই নেই আর কি, মানে 4-এরটা কনফার্ম, 5-এ উঠছি। তো তখন থেকে আমার লেখাপড়াটা অফ হয়ে যায়। অফ হয়ে গেল মানে কিভাবে অফ হলো? অফ হলো মানে পারিবারিক মানে সমস্যা, টাকার সংকট, বাবা কাজ করতে পারতো না আর কি। বাবা কি বললো আপনাকে লেখাপড়া বন্ধ করে দিলেন নাকি আপনি বন্ধ করে দিলেন? যে আমি নিজে থেকে বন্ধ করে দিয়েছিলাম তখন।
যা আসলে বাবার পক্ষে সম্ভব নয়। আপনাদের রুম কয়টা ছিল? আমাদের ঘর ছিল একটা ঘর। এটা কিরকম ঘর ছিল? মানে ঘর ছিল না ছাপড়া না, আমাদের সোলার ঘর ছিল আর কি। সোলার ঘর। আমি প্রশ্নগুলো করছি কি কারণে, ওদের সিচুয়েশনটা বোঝানোর জন্য। সোলা মানে হচ্ছে ছনের যে ঘরটা থাকে না, ওটা হচ্ছে পাটশোলা। পাটশোলা দিয়ে মানে বেড়া ছিল। আর উপরে কি ছিল? টিনের। উপরে হচ্ছে টিন। ওকে। তো এই এক ঘরের মধ্যে আপনারা সবাই কাছাকাছি করে থাকতেন? এক ঘরের মধ্যে মানে মা আব্বা, আমাদের চৌকিও ছিল না আর কি, মানে বাঁশের যে মাচাল ছিল সেই মাচালের উপরে আমরা তিন ভাই বোন থাকতাম আর কি ছোটবেলায়। বাবা মা অন্য সাইডে ছিল, এক ঘরের মধ্যে বাবা মা। তো এইভাবে আমাদের মানে দিন যায়। এ একটা জলজন্ত প্রতিভা, একে নিয়ে আজকে জীবন গল্প আপনারা শুনছেন, মাহবুব। এবং ও কোথা থেকে কি প্রেম দিয়ে গানকে অন্তরের মধ্যে ধারণ করেছে। বলি মা তোর চরণ ধরে, বলি মা তোর চরণ ধরে, ননি চুরি আর করব না, আর আমারে মারি সিনেমা, আর আমারে মারি সিনেমা, আর আমারে মারি সিনেমা। ননির জন্যে আজ আমারে মারলি মাগো বেঘে ধরে, ননির জন্যে আজ আমারে মারলি মাগো বেঘে ধরে। দয়া নাই মা তোর অন্তরে, দয়া নাই মা তোর অন্তরে, শাল পেতেই গেল জানা মাগো, শাল পেতেই গেল জানা, আর আমারে মারি সিনেমা, আর আমারে মারি সিনেমা, আর আমারে মারি সিনেমা। বলছিলেন যে আপনার লেখাপড়াটা বন্ধ হয়ে গেল শুধুমাত্র আর্থিক অবস্থা খারাপ ছিল এই কারণে। আমি ক্লাস 5-এ তো মানে লেখাপড়াটা বন্ধ হয়ে যায় আর কি। তো বাদ দেওয়ার পরে আমাদের স্কুল ম্যাডাম মানে দুটা স্যার এবং আমার স্কুল ম্যাডাম আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে মানে আমার বাবা মার সাথে কথা বলে, ও তো খুব ভালো ছাত্র। ম্যাডাম এবং দুটা স্যার আমাদের বাড়িতে আসে। জি। বাড়িতে এসে পরে আমার বাবা মার সাথে দেখা করে, তাদের সাথে কথা বলে যে আসলে মাহবুব তো খুব ভালো একজন ছাত্র, তো আপনারা কষ্ট করে লেখাপড়াটা করেন, হয়তোবা যদি ভালো করে লেখাপড়াটা যদি করে হয়তোবা আপনাদের এই অভাবটা আর থাকবে না, হয়তোবা একটু ভালো মানে চাকরি করতে পারে। একটু লেখাপড়া করে, আপনার তো একটাই সন্তান, একটু ভালোভাবে লেখাপড়া করেন। তো বাবা আমার মনটা নরম হয়ে গেল আর কি। তা আবার যে ক্লাস 5-এ আবার কাজ বাদ দিয়ে আবার লেখাপড়াটা আমি আবার শুরু করি। তো বাবা মা আমাকে উৎসাহ দেয়, কিন্তু তারপরে আবার যে সেই বাবার অসুস্থ মানে আবার বাড়তে থাকে। বাবা তখন মানে ভালো করে কাজ করতে পারে না, আবার দেখে যে সংসারে সেই আবার অভাব। তো তখন আমি বললাম যে আমার পক্ষে আসলে লেখাপড়া হয় না, কারণ বাবা তো অনেক কষ্ট করে, বাবার কষ্ট আমি ছেলে হিসেবে আমি কখনোই আসলে মেনে নিতে পারছি না। তখন আমি ছোট হই, তখন আমার বয়স 11 বছর ছিল আর কি। 11 বছরেই আমার সেই কর্মজীবনটা ধরতে হয় বাবার সংসারে কাঁধ রাখার জন্য, বাবার সংসারটা যেন ভালোভাবে চলে আর কি, আমাদের সংসারটা। আমি দীর্ঘ 1 বছর যে আমাদের তাঁত শিল্প এলাকা, তাঁতের কাজ যেটা বলে,
আমি আমার এক দুলা ভাই আছে, আমার খালাতো বোন স্বামী। তো আমার সেই দুলা ভাইয়ের কাছে আমি কাজটা শিখি আর কি। শেখার পরে তখন এক একটা শাড়ির মজুরি ছিল 80 টাকা করে। শেখার পরে দুলা ভাই আমার সেই মানে একটা তাঁত, মানে যে নিজে বোনাতো তাঁতটা, সেই তাঁত আমারে দিয়ে দেয় যে এখন থেকে তুই এই তাঁতে তুই কাজ করবি। 80 টাকা মজুরিতে আমি প্রতিদিন একটা করে আমি শাড়ি বোনাইতাম আর কি। তো আমি সপ্তাহে 5 দিন কাজ করতাম। মানে ছোট তো, মানে আমার অনেক কষ্ট হতো। কেউ আমার মানে অনেকেই ভালো বলতো, এত ছোট মানুষ কাজ করে খায়, এ তো খুব ভালো ছেলে, বাবা মায়ের কাজ করে খাওয়াইতেছে। তো আমি খুব খুশি হতাম যে কেউ যদি আমার যদি ভালো যদি বলতো, মানে নিজের ভিতরে অনেক ভালো লাগতো আর কি, যে সবাই তো আমার আদর করে বা ভালো বলে। আমি সবসময় চেষ্টা করতাম যেন সবার মনে যেন থাকার একটা, সবার কাছে ভালো হয়। আগেও চেষ্টা করছি, জাস্ট এখনো চেষ্টা করি যে সবার হৃদয়ের মধ্যে যেন আমি যেন থাকতে পারি। জি, মানে শনিবার আসলে আমার খুব কষ্ট হইতো, এরকম কষ্ট হইতো যে ছেলেরা ক্রিকেট খেলে, অনেক কিছু খেলে, কিন্তু আমি এখন যাচ্ছি কারখানার দিকে। তো বাবার এক্ষেত্রে আসলে সংসারটা মোটামুটি তখন ভালোই চলে। আমার আরো একটা বোন আছে, আমার বড় বোন। তো ওর বিয়েটাও আবার হয়ে যায় কি তখন, মানে যৌতুক, তখন আমরা লোন তুলি আর কি, ব্যাংকে থেকে লোন তোলা হয়। জি, লোন তোলা হয়। তো বাবারটা দিয়ে কোন রকম সংসার চলতো, আর আমার কিছু টাকা দিয়ে সেই লোন দিত আর কি, কিস্তি দিত আর কি, সপ্তাহে একদিন। ওকে, এভাবেই দিন যাচ্ছে আর কি। তো আমার স্বপ্নটা ছিল সেই যে গান। আমি আমার গ্রামে একটা প্রোগ্রাম হলো আর কি, মানে প্রোগ্রাম হলো, সেটা হলো ধূমকেতু 1, মানে 16 ডিসেম্বর একটা প্রোগ্রাম করে, জি, মানে কয়েকটা গ্রাম মিলা একটা গানের অনুষ্ঠান করে। জি, তো অনুষ্ঠানে আমার এক কাকা আমার নামটা দিয়ে দেয়। ওকে, আমার নামটা ডাকে, আমি যাই। মানে আমার একদম প্রথম ছিল, যখন আমি স্টেজে উঠলাম তখন আমার বুকের ভিতর মানে মানে ঝড় হয়ে যাচ্ছে আর কি। মানে আমি কি বলবো, আমি আমার গান তখন আসতেছে না। আমি গানটা ধরলাম, মানে একদম অন্তর থেকে গাইলাম গানটা, কেউ জানে কি তোমরা আমার বাজানের খবর। তো সেখান থেকে আমি প্রথম স্থান হই আর কি। তো সবাই আমাকে উৎসাহ দেয়, আমার চাচাতো ভাই আমারে তখন, মানে পুরো এলাকার লোক মানে জড়ো হয়ে আমার চাচাতো ভাই আমার কাঁধে করে নাচতেছে আর কি, যে ওই প্রথম স্থান হয়েছে, আমাদের বংশের গৌরব, কেউ বলে আমাদের এলাকার গৌরব, জি, যে আমাদের এলাকা থেকে ও ভালো একটা পুরস্কার পাইছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। মানে সবাই বলতেছে আমার কাঁধে করে নিয়ে নাচতেছে আর কি। তো আমাদের নাচতে নাচতে আমাদের বাড়িতে চলে এসেছে, ওই প্রথম স্থান হয়েছে। তো বাবা মা তো খুব খুশি। জি, তো এইভাবে আমি স্বপ্ন দেখি আর কি, যে বড় একজন শিল্পী হব বা দেশের জন্য ভালো কিছু করার। তো আব্বা ওই অনুষ্ঠান শোনার পরে আমাকে একটা গানের স্কুলে ভর্তি করে দেয়। তখনও কিন্তু আমি কর্মজীবী, সেই তাঁতের কাজটাই করছি আমি। ওকে, তাঁতের কাজের পাশাপাশি বিকেল হলেই আমি সেই গানের স্কুলে যেতাম। আমার ওস্তাদ ছিল শ্রী বিধান কুণ্ডু, আমাদের শাহজাদপুরে, সিরাজগঞ্জ জেলার। তো ওখানে যাইতাম। আমার কাছে গাড়ি ভাড়াটাও থাকতো না আর কি সময়, মানে অনেকগুলো রাস্তা, মানে যে আধা ঘন্টা হাইটে যাইতে হতো আর কি। আচ্ছা, ওস্তাদে আমার দেখায় দিতে কিভাবে সারকাম করবা, এবং এর পাশাপাশি স্টেজ প্রোগ্রামও করি ছোটবেলা থেকে। জি, ওস্তাদ তো জানতো যে আমি খুব দরিদ্র ঘরে ছেলে, আমার 2-4-5টা গান গাওয়াতো অনুষ্ঠানের সময়, এবং অনুষ্ঠানের শেষে আমার কিছু টাকাও দিত, তুই কিছু করিস, তুই কিছু খাস। আমার ওস্তাদ আমার হেল্প করতো আর কি। আবারও সেই সংসারের পিছু টান, অভাবটা, বাবা আবার অসুস্থ। তখন আমাদের বাড়ি যে ছিল, বাড়ি অর্ধেকটুকু বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে আমাদের বাড়িটা আরো ছোট হয়ে গেল আর কি। গান বাজনা তখন আমার অফ, গান শেখাটা অফ। তখন আমি আবার কাজের দিকে, আমি তো বিকেলের দিকে ফ্রি হতাম, তখন আবার মনে করেন যে রাত পর্যন্ত কাজ করতাম। তো তখন পুরো সংসারটা আমার একাই চালাতে হতো আর কি। তো এইভাবে ধীরে ধীরে বড় হচ্ছি, বা সবাই বাহবা দিচ্ছে গানের দিক দিয়ে। তো এভাবেই চলছিল আমার জীবনটা। বাবার কথা যেটা বলতে, বাবা একদিন অনেক কষ্ট, রাত্রে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আসে না এই জন্যে যে কারণ গেলে পরে তো টাকা দিতে পারবে না, তো ওদের বাড়িতে যায় কি লাভ। আর শুধু ভাবতাম আল্লাহ যেন আমার এমন একটা দিন দেয়, বা আমি এমন একটা কর্ম যেন পাই, যেন আমার বাবা মাকে আমি সম্পূর্ণভাবে সুস্থভাবে এবং সুন্দরভাবে যেন আমার বাবা মাকে আমি যেন রাখতে পারি। এগুলো আমি চিন্তা করতাম, জাস্ট এখনো চিন্তা করি। এখন আমার বাবা কৃষিকাজই করে, এখনো তাদের অনেক সংকটের দিক দিয়ে আছে। এইভাবে যাচ্ছে। ওই যে 80 টাকা মজুরিটাই ছিল, সপ্তাহে আমি কাজ করতাম 400 টাকা করে, বাবার হাতে দিতাম। আর সপ্তাহে 5 দিন বাবার কাছ থেকে 5 টাকা করে নিতাম আর কি। এটি ছিল ছোটবেলার অভ্যাস ছিল। তো এইভাবে একদিন
আমি আমার পাশের এলাকায় আমার গানের অনুষ্ঠান, ওখানে আমি 4টা গান গাই। তো গানটা শেষ হওয়ার পরে আমি মানে ওই এলাকায় অনেক নাম করি, মানে সবাই বলতেছে তুই ভালো গাইছিস, করছিস। তো আমি যে এলাকায় গান গাইতাম তার পরের দিন আমি যাইতাম ওই এলাকায়। আচ্ছা, মানে রেসপন্স কি জানার জন্য? হ্যাঁ, যাওয়ার জন্য, মানে অনেকেই মানে অনেক মূল্যায়ন করতো। কেউ যদি মানে মূল্যায়ন করতো, মানে নিজের প্রতি অনেক ভালো লাগতো আর কি। ওকে, মানে আমি বাড়িতে যাই হই, কিন্তু আমি যে জায়গায় গান করতাম সে জায়গায় অনেকে অনেক বড় কিছু মনে করতো আর কি। মানে কেউ ভাবতো না যে আমি এরকম। ওকে। তো আমার কোনো বন্ধু ছিল না, আর জাস্ট বন্ধু হয়েছে এই গানের ক্ষেত্রেই। তো আমি ওই রাস্তাতে হাঁটতেছি, হাঁটার পরে দেখি ওদের বাড়িটা একদম রাস্তার সাথে, ওই যে সাথী নামের মেয়েটি ওদের বাড়ির সাথে। আমি ওদের দেখে আমার ভালো লাগে আর কি, মানে খুব খুব ভালো লাগে। তো তখন থেকে আমি প্রতিদিনই নিয়মিত ওদের মানে এলাকায় ঘুরতাম, ওদের বাড়ির আশপাশ। তো ওদের বাড়ি থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল? আমার একটি গ্রাম পরে ওদের গ্রাম। আচ্ছা, ওকে। তো আমি প্রতিদিনই নিয়মিত যাইতাম, মানে কাজ শেষ হলেই আমি আমার সেই বন্ধুদের কাছে যাইতাম। মানে এইটা ছিল আমার একটা অজুহাত বন্ধুদেরকে নিয়ে ওদের বাড়ির সামনে যাওয়া। জি জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে বন্ধুদের কাছে যাইতাম, মানে ঘোরাঘুরি করিতে অনেকেই বলে কি এই ব্যাপারে এই শিল্পীটা প্রতিদিন আমাদের এলাকায় ইদানিং ঘোরাঘুরি করতেছে, ব্যাপার স্যাপার কি এরকম। তো ওর ছিল 3টা ভাই ছিল, ওর ছিল মেঝো, আর ওর পরে ছিল 2টা, 3টা ভাই ছিল। তো ওরে আমি একদিন মানে দেখার পর থেকে তো মানে ওর সাথে ঘোরাঘুরি করতেছি, মানে প্রেম করার জন্য আর কি। তো বুকে আমার সাহস হচ্ছে না, আর আমি কিভাবে বলি যে ওরে আমার ভালো লাগে। তো একদিন রাস্তায় দাঁড়িয়ে আছে, তো ওরে আমি বললাম যে আমি কি আপনার নামটা জানতে পারি? আমারে বলতেছে আপনার নাম দিয়ে কি করবেন? আমি বলছি আচ্ছা, নাম বললে কি সমস্যা? হ্যাঁ সমস্যা, আপনি কেন আমার নাম জানতে যাচ্ছেন? তো ওই দিনকে তো ওই পর্যন্তই শেষ হয় আর কি। মানে আমি আর সাহস করে আমার কথা বলতে পারি না। তো আমার যে বন্ধুগুলো আছে ওই জায়গায় বন্ধু, মানে ওর জন্যই তো আমার বন্ধুদেরকে করা। তখন আমি সবকিছু বলি যে দোস্ত দেখো, মেয়েটার আমার খুব ভালো লাগছে, তো মেয়েটারে তুমি কি আমার সাথে একটু প্রেম করাই দিতে পারবা? দোস্ত ও তো অনেক বড় পরিবারের মেয়ে, প্রভাবশালী, ওর বাবা হচ্ছে আমাদের এলাকার মাথা। মাথা বলতে মানে তার কথায় সবাই শুনতো, মানতো, উঠতো বসতো। হ্যাঁ এরকম। ওকে। আরো আমাদের শাহজাদপুরে কলেজে পড়তো, মহিলা কলেজে পড়তো আর কি। আচ্ছা। কিন্তু ও আমার অনেক বড় কিছু মনে করছে, যে শিল্পী ও সম্ভবত বিশাল আর্টিস্ট, পারিবারিক ব্যাকগ্রাউন্ড বিশাল কিছু হবে, ও এরকম মনে করছে। তো ও কিন্তু আমার মনে মনে কিন্তু ভালোবাসে, কিন্তু প্রথম হিসেবে মানে আমার একটু ঝাড়ে ঝুড়ে এসে বলতেছে কেন পাত্রটাই নিয়ে। হ্যাঁ এরকম। তা আমি একদিন দেখি যে ও 9টার দিকে মানে স্কুলে যাচ্ছে। আমি ওইটা দেখার পরে মানে আমি সাইকেল নিয়ে আসতেছি আর কি, মানে আসতেছি মানে কাজে যাচ্ছি আর কি সাইকেল দিয়ে। বাচ্চারা যখন স্কুলে যেত আপনি তখন কাজে যেতেন, এবং পরিবার চালানোর জন্য আপনার এটা করতে হতো। তাতে কাজ করতেন আপনি। কত টাকা ইনকাম হতো মাসে? আসলে একটা কাপড়ে তখন ছিল 8 ঘন্টা 7 ঘন্টা এরকম। একটা কাপড় 80 টাকা মজুরি ছিল তখন। একটা কাপড় বোনাইতে 8 ঘন্টা সময় লাগতো আর কি। এই 8 ঘন্টা কাজ করে 80 টাকা পেতেন? জি, 80 টাকা পেতাম। জীবন কতটা কঠিন, ভয়াবহতম কঠিন, এবং এই কঠিনের মধ্যেই জীবনে অদ্ভুত কিছু বিষয় চলে আসে। প্রেম জীবনের জন্য ধ্রুব সত্য। দেখুন, ওর জীবনেও প্রেম এসেছে, কিন্তু গল্পটা আসলে কেবল শুরু। বলুন তারপর। আমি আবার মানে এই মানে প্রতিদিন ও যে জায়গাটা যাইতো, যে রাস্তায় যাইতো, আমি সাইকেল নিয়ে ওই জায়গাটি দাঁড়িয়ে থাকতাম। তো একদিন আমার মানে ফোন নাম্বারটা আমি লিখে রাখি, যে সকালবেলায় মানে রাত্রে লিখে রাখি যে সকালবেলায় ওরে নাম্বারটা আমি দেব। তো আমি মানে ইয়েতে আসি, তো আসতেছে, ওর সাথে ছিল একটা বান্ধবী ছিল। এই ফোনটা আপনি কিনেছিলেন কিভাবে? অনেকে জিজ্ঞেস করতে পারে। এই ফোনটা কিনেছিলাম তখন আমার বন্ধুরা ফোন ইউজ করতো, বা অনেক জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে হতো। আমার ওস্তাদ আমার পাইতো না স্টেজের জন্য, অনেক গালাগালি করতো, তোর ফোন নাই তুই কিভাবে শিল্পী হবি, তোরা তো আমার যদি এখন যদি বলি কালকে প্রোগ্রাম, তোর আমি কিভাবে খোঁজ খবরটা এটা দেবো, তুই একটা ফোন কেন। তো তখন ফোন কিন্তু আমার মানে একটা সমস্যা, মনে যে টাকা নাই। সেটাই তো আমাদের প্রশ্ন, তাই যেখানে চলছে না জীবন সেখানে ফোন কিভাবে আসে? এই ফোনটা মানে বাবার কাছ থেকে আমি বায়না ধরি, মানে ওটা আবার কিনতে হলো। মানে আমি এই ফোনের জন্য আমি আবার 2 দিন না খেয়েছিলাম। না খেয়েছিলেন বলতে? না খেয়ে বলতে মানে বাবা ফোন
মানে টাকা তো নাই, ফোন কিভাবে দিবে। আচ্ছা। তো তখন আমি বাবাকে বলতাম আমার ফোন কিনে দাও, আমার তো এরকম মানে ওস্তাদ আমার অনেক গালাগালি করে মানে কি ফোনের ফোন, জন্য। কয় টাকার ফোন কিনেছিলেন? ওটা কিনেছিলাম হলো 3,000 টাকা দিয়ে, নোকিয়া। 3,000 টাকা দিয়ে কোন রকম একটা। আচ্ছা, ওকে, ঠিক আছে, বুঝতেই পেরেছেন। যেহেতু ওর পারিবারিক অবস্থা ফোন কেনার মতো ছিল না, সে কারণেই তো নাম্বারটা আপনি ওখানে দিলেন ওকে। তারপর নাম্বারটা ওরে আমি এখনো নেয় নাই নাম্বারটা। আচ্ছা। আমি রাস্তায় আসতে ওকে আমি বললাম, মানে অনেক মানে অনেক বুকের ভিতর তো যে কিরকম লাগতেছে, আমি এখন কি করব, মানে রাস্তাতে আসতেছে যখন ওটা দেখছি তখন তো আমার বুকের ভিতরে ঝড়। আমি কি বলি, আমি আমার ভাষা নাই ওরা দেখেই, মানে আমি যখনই দেখি আমার ভাষাটা হারায় যায়। মানে রাত্রে ভাবি একটা, কিন্তু ওর কাছে গেলে মানে অন্যটা হয়ে যায়। তারপর নাম্বারটা তখন আমি কোন রকম বুকে সাহস নিয়ে ওর সামনে দাঁড়াই এবং আমি কোনো কিছু না বলে ওকে আমি বলি, আমার নাম্বারটা এটা নেবেন, এই যে আমার নাম্বার। তখন আমার বলতেছে আমি নাম্বারটা দিয়ে কি করবো, ওটার সাথে আমি তুমি কথাই বলেন। আই এম সরি, আমার বলতেছে আই এম সরি, আমি আপনার নাম্বারটা নিয়ে কি করবো। তো তখন ওই জায়গায় আরো 2টা মেয়ে ছিল, বয়স্ক মেয়ে ছিল। তো আমি ভাবলাম যে এখানে যদি আরো কিছু লোকজন জড়ো হয়ে যায় তাহলে তোমার তো সমস্যা আর কি। রাইট। হ্যাঁ, আমি তখন সাইকেল নিয়ে, নাম্বারটা নিল না, আমি সাইকেল নিয়ে টান দিয়ে নিয়ে আমি চলে আসি আর কি। তখন কাজে যাই, কাজ করি, ভাবি কিরকম ওকে তাহলে এরা ভালোবাসবে না কি। মানে 24 আওয়ার্স আপনার মাথার মধ্যে ঘুরতো। হ্যাঁ, আমার সাথী সব সময় মানে আমার উঠতে বসতে খাইতে শুধু ওর চিন্তা থাকতো। এতে কাপড় মধ্যে সমস্যা হতো না? কাপড় বানাইতাম জাস্ট আমি একটা করেই বানাইতাম, অনেক কষ্টে আর কি। সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমি জানি। প্রত্যেকটা ছেলের জীবনে এই সিচুয়েশনটা আসে, মেয়েদের জীবনে কি হয় ঠিক জানি না। সো আই নো দিস সিচুয়েশন। হ্যাঁ, অনেক সময় মানে যে 8 ঘন্টার জায়গায় আমার কাপড়টা মানে আরো 2-3 ঘন্টা বেশি লাগতো আর কি। মানে এরকম টেনশন। ওকে, আমি ওস্তাদকে আগেই বলেছিলাম জি, যে আমার খুব ইচ্ছা ওস্তাদ, মানে আমার গান তো আমি কোনোদিন রেকর্ড করি নাই, তো আমার যদি কোনো নির্বাচনের গান যদি থাকে আমার একটা দিয়ে করায়েন। তো আমার ওস্তাদ আমার ফোন দেয়, সেদিন আমি বিকেল বেলায় আমি আমার ভাগ্নের কাছে যাই, ভাগ্নের সাথে নিয়ে যাবো। তো ভাগ্নের সাথে আমি ফোনে কথা বলতেছি, তো পিছন দিক দিয়ে ওর বান্ধবী, সাথী এবং ওর বান্ধবী, আচ্ছা। ও যে পিছনে যা আছে আমি জানি না। তো পিছন দিক দিয়ে ওরা এইসব কথা মানে শুনছে আর কি। এবং তার পরের দিন যে আবার বিকেল বেলায় আইছি, মানে এমন অবস্থা ছিল যে আমি যদি ভাত খাইতাম যদি ওই জায়গায়, মানে ভাতের যে মানে ভাত খাওয়ার পরে যে পানিটা যে ছিল, মানে যে কুলি বলে, সেই কুলিটা মানে ওদের গ্রামে ফেলতাম এরকম আর কি। মানে সেটাই গিয়ে অল টাইম বসে থাকে। হ্যাঁ, মানে আমার মনটাই ছিল যে কখন কাজ শেষ হবে, কখন ওই গ্রামে যাব, ওরে একটা নজর হলে আমি দেখব, ভালোবাসুক আর নবাসুক, এরকম একটা চেষ্টা ছিল। তো ওর বান্ধবী তার পরের দিন বিকেল বেলায় ওর বান্ধবীর সাথে দেখা, তো আমার বলতেছে আপনার নামটা কি জানতে পারি। তো তখন বললাম আমার নাম মাহবুব। তো আপনি কোন গ্রামের? বললাম না আমি গ্রামের না, আমার গ্রাম পাশের গ্রাম। তো আপনি গান করেন? আমি বললাম জি গান করি। কয় ভালো, তো আপনার তো একজন পছন্দ করে, ওর বান্ধবী বলতেছে। আমি বললাম যে কি পছন্দ করে? তো কয় হ্যাঁ আছে, আপনাকে পছন্দ করে অবশ্যই। তখন বললাম আমার কি সাথী পছন্দ করে? কয় হ্যাঁ। তো তখন ওর বান্ধবীরে বললাম আপনি আমার একটা উপকার করতে পারেন? তো তখন বলে যে কি? বললাম যে আমি তো সাথীর খুব ভালোবেসে ফেলেছি, আর আপনাদের গ্রামে তো আগে আমারে দেখেন নাই, জাস্ট ইদানিং দেখতেছেন। আমি কিন্তু ওর জন্যই আসি এই গ্রামে, জাস্ট ওর একটু মুখটা দেখার জন্য আসি। পরিণতিটা আমি জানি প্রিয় শ্রোতা, আমার বুকের ভিতরে মোচড় দিচ্ছে, সেই কারণেই আপনাদের সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনার জন্য। হ্যাঁ বলেন, তারপর? তো বান্ধবী আমি বললাম যে আপনি আমার কাজটা করে দিবেন, আমি তো ওরে খুব ভালোবাসি। তো আমার বলছে আচ্ছা আমি কালকে আমি বলে দেবো না, কালকে রেজাল্ট আমি জানাবো, আপনি আমাদের বাড়ির এই জায়গাটায় আসবেন, যে জায়গা থেকে কথা বলছি। তো আমি তো একদম নিশ্চিন্ত যে বান্ধবী যেহেতু আমার বলছে, আমি তো আমার মনটা অনেক খুশি, আমি মনের আনন্দে কাজ করি সারাদিন। আবার সেই বিকেল বেলায় আবার যাই, তোর বান্ধবীরে বললাম কি আপু খবর কি? আমি ওরে বলছি যে আপনি ওরে ভালোবাসেন। ও তো আমার কথা তো শুনবে না, ও বলছে যে আমারে ভালোবাসে সে আমার সামনে যেন এসে বলে। তো এই কথা বলছে, আপনি ওরে সামনে পাই আর আপনি বলেন। ওকে, তো আমি অনেক ভয় লাগে আর কি। তো এরপরেও আমি 2-3 দিন ঘোরাঘুরি করি বলার জন্য। এই দেখা যায় সামনে আছে, মানে ভাবি একটা যে আমি আজকে ওরে বলবো, জাস্ট ওর কাছে যাই মানে আমার মুডটাই শেষ, মানে বলতে পারতাম না। এভাবে আরো 2-4 দিন যায়। তো যাওয়ার পরে আমি রাস্তায় একদিন বললাম যে আমি কি আপনার সাথে 2টা কথা বলতে পারি? জি বলেন। আসলে আপনারা আমার ফোন নাম্বারটা নেন, আপনার সাথে আমার অনেক কথা ছিল, ফোন নাম্বার নিলে হয়তো বা অনেক সময় আমরা কথা বলতে পারবো। তো তখন আমি বললাম আমি আমার কোনো ফোন নাই, আমারে বলতেছে, কিন্তু ওর কিন্তু ফোন আছে। তো বলতেছে যে আমার কোনো ফোন নাই, আপনার নাম্বারটা আমি নিয়ে কি করবো?
তো তখন আমি বললাম ফোন নাই, আসলে আমি আপনার সাথে কিছু মানে পার্সোনালি এমন কথা বলতে চাই যে আমার ভয় লাগতেছে আপনার এখানে বলতে। তো যদি কিছু আপনি যদি বলেন তো আপনি, আমি যা বলবো আপনি কি আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং কোনো মাইন্ড করবেন না প্লিজ। তখন বলেন যে আমি কোনো মাইন্ড করবো না, আপনি বলেন। আমি বললাম যে ভালোবাসি, আমি যে ওরা ভালোবাসি এটাও বলিনি তখন, যে আমি আপনারে খুব আপনারা আমার খুব অনেক ভালো লাগে আর কি। তখন আমি ওরে বললাম যে আপনি কি, আপনি যদি সময় পান আপনি আমার এই ফোন নাম্বারটা না আমার সাথে কথা বলেন। তো আমি আপনাকে যে কথাগুলো বলবো আমার ভয় লাগতেছে, তো আপনি যদি কোনো কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি একটা কথা বলবো। তো তখন বলতেছে বলেন, সমস্যা নেই, আপনি কি বলবেন বলেন। তো ভয়ের পরেও আর আমি বললাম যে আপনার আমার অনেক ভালো লাগে আর কি। তো তখন আমার বলতেছে একজনকে আরেকজনকে ভালো লাগতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু ভালো লাগা মানে এই নয় যে ভালোবাসা, আমার এই কথা বলে। তখন ওর কথা আমি শুনে একটু আমার মনটা একটু খারাপ হয় আর কি, যে ভালো লাগা মানে যে এই নয় যে ভালোবাসা। তো আমার কিন্তু মানে মানে আমার মেইন যে কথাটা ওইটা বাইর করার জন্য আমার মানে এইরকম আর কি বলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, যেন আমি এই কথা শোনার পরে যেন আমি বলে জানা দিই যে আমি ওরা ভালোবাসি। তো এভাবে আমি চিন্তা ভাবনা করে আমার মনটা তখন খারাপ হয়ে যায়। ওদিনকে আমি মনে করি এই কথা পর্যন্ত শেষ, এবং তারপর দিন আমি যাই আবার সাইকেলটা নিয়ে আমার বান্ধবীর সাথে সেই সকালবেলা আবার স্কুলে যাওয়ার পথে সামনে সাইকেলটা আমি থামাই আর কি। থামার পরে আমি ওর সাথে কথা বলি যে আমি জাস্ট আপনাকে একটা কথা বলবো, আর একটা কথা, এরপরে হয়তোবা আপনি যদি আমার যদি ভালো যদি লাগে এরপরে আপনার সাথে আমি আপনার সামনে আসবো এবং কথা বলবো, আর যদি আপনি যদি না চান, যদি না ভালো লাগে আপনার সামনে আমি আর কোনোদিন আসবো না, এরকম কথাটা বলি। জাস্ট একটা কথাই, যে বুকে সাহস নিয়ে একটা জোরে করে নিঃশ্বাস নিলাম। তখন নিঃশ্বাস নেওয়ার পরে আমি বললাম আপনাকে আমি ভালোবাসি, এই কথাটা বললাম। ও তখন আমার হাসে দিছে আমার চোখের সামনে। ও যখন হাসে দিছে তখন আমার মনের ভিতরে একটা ফুর্তি চলে আসলো যে হয়তো ও আমার বলবে যে ভালোবাসি। তো তারপরে আমার বলতেছে যে এই কথার রেজাল্টটা আমি কালকে জানাবো আর কি। তো আমি আবার মানে কালকের অপেক্ষায় থাকি, কালকে আবার কখন হবে। আমি আবার যাই ওর সাথে দেখা করি আবার আমার কাজ শেষে, তখন বিকেল বেলায় আবার, মানে সকাল বেলায় না বিকেল বেলায় আবার ওর সাথে মানে ওর বাড়ির রাস্তায় মানে ঘোরাঘুরি করি। তখন আমারে দেখে মানে বাড়ি থেকে বের হয়ে আসছে। আসার পরে আমি বলি কালকের কথাটা কি মনে আছে, কিছু বলার ছিল। তখন আমার বলতেছে আমি তো এখন কিছু বলতে পারবো না, আপনার ফোন নাম্বারটা আমারে দেন। ওকে ওকে। তো আমি তখন তো খুব খুশি, মানে এত খুশি, মানে ফোন নাম্বারটা দিয়ে আমার ভাগ্নের আমি বললাম আমার জীবনে আজকে আমার সবচেয়ে সুখের দিন আজকে। আচ্ছা, তখন আমার ভাগ্নে বলে মামা কি হয়েছে, ওর নাম ছিল সম্রাট। তখন বলে মামা তোমার কি হয়েছে, তুমি আজকে এত খুশি মানে হঠাৎ। বললাম ভাগ্নে আমার কাছে যদি টাকা যদি থাকতো তোমরা যা খাইতে চাইতে আমি তোমরা তাই খাওয়াইতাম। তোমার মামা ব্যাপারটা কি, বললাম যে তোমার মামি তো রাজি হয়েছে। মামি মানে মানে বললাম বলি নেই যে আমার ভালোবাসা, মানে ডাইরেক্ট বলে দিয়েছে তোমার মামি তো রাজি হয়েছে, যে আমার ফোন নাম্বারটা যেহেতু নিছে তাহলে অবশ্যই রাজি, এটা তুমি বোঝো, এই জন্য আমি আর কি খুশি আর কি। তো আমার বলে মামা তাইলে তো আমার মিষ্টি খাওয়ানো দরকার তোমার। তো তখন বললাম আচ্ছা বৃহস্পতিবার আসুক, আমি বিলটা পাইলেই আমি তোমার মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো আর কি। তো ভাগিনীও সহযোগিতা করে, আরো কিছু বন্ধু ছিল। তো ওদের সহযোগিতা মানে শুধু একটা কথাই বলতো যে তোদেরকে দুজনকে তো মানাইবে, আমরা বলতো যে তোরা দুজন খুব সুন্দর আছিস। তারপরে ফোন নাম্বারটা নিল, নেওয়ার পরে তার পরের দিন রাত্রে আমারে ফোন করছে। আমি বললাম হ্যালো কে, তখন বলে আমার চিনতে পারেন নাই। তখন নামটা বলে, তখন যে নামটা বলছে মানে আমার ভাষাটাই হারায় গেছে, আমার সাথে আমি কি কথা বলবো, আমার ফোন দিছে অন্যরকম একটা মুড আমার, আমি কি বলি। তো তখন আমার বলতেছে আসলে তুমি কি মূলত শুধু গানই করো নাকি অন্য কিছু। আমি বলি যে তুমি আমার প্রতিদিন দেখো না যে আমি কাজে যাই, আমি এর পাশাপাশি গানও করি। তুমি শুরু হয়ে গেল নাকি? তো তখন থেকে তুমি শুরু? হ্যাঁ, মানে আমার তো আগেই পছন্দ করছে। আচ্ছা, সেটা তো পরে জানতে পারছেন আপনি। আমার মানে এরকম মানে আমারে বলতেছে যে আমি কিন্তু এইটা শোনার জন্যই
যে তুমি যে আমার ভালোবাসো এইটা শোনার জন্যই কিন্তু আমি তোমার ফোন নাম্বারটা আগে নেই। আচ্ছা, জাস্ট আমি তোমার সাথে এরকম আচরণ করছি যেন তুমি যাতে বলো, মানে সামনাসামনি তুমি আমার বান্ধবীর দিয়ে বলাইছো, এটা আমি চাই না। আমি চাই যে তুমি, যেহেতু তুমি আমার ভালোবাসো, তুমি আমার সামনাসামনি এসে তুমি আমার বলো। তো ওর সাথে অনেক কথা হয়, তাও 1 ঘন্টার মতো কথা হয় আর কি। ওই দিনকে বলতেছি তাহলে আমার একটা গান শোনাও। ওই দিনই আমি তো তোমার প্রোগ্রাম শুনছি, মানে তোমার প্রোগ্রাম শুনছো, মানে আমি বলতেছি তুমি তোমাদের এলাকায় গান গাইছিলে না, আমি তো তোমার প্রোগ্রাম শুনছি, আর তখন থেকে তো তোমার ভালো লাগে আর কি। তখন আমার বলতেছি গান শুনিয়েছিলেন ফোনে? হ্যাঁ, আমি গান শুনিয়েছি। মনে আছে কোন গানটা শুনিয়েছিলেন? জি মনে আছে। একটু শুনি আমরা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, যার মেঘ কালো চুল, হরিণীর চোখ, কণ্ঠটি গানের বিনা, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, আরে হাসি যেন দুপুরের দোলা, তার দৃষ্টি যেন পাতায়ানে খোলা, তাকে না দেখেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা, ও হো, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে মাহবুব। এরকম একটা গান যদি মেয়েটাকে শোনানো হয়, মেয়েটার অবস্থা কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন। তো ঠিক আছে, সাথী আপনাকে বললো যে সে আপনাকে অনেক আগে থেকেই লাভ করে, কিন্তু আপনার মুখ থেকে সে শুনতে চাচ্ছিল। হ্যাঁ বলুন তারপর। সে আমাকে এই কথাটা বলে যে আমি তো তোমাকে সেই স্টেজে গান শোনার পরেই তোমার আমি ভালো লাগে এবং ভালোবাসছি, আমি আশায় ছিলাম, তোমার অপেক্ষায় ছিলাম যে তুমি কিছু বলবে। এভাবে ওর সাথে প্রতিদিনই নিয়মিত ভাবে আমি কথা বলি ফোনে, এবং আমি তোরে বললাম যে শুধু ফোনে কথা বলি, তোমার তো আমার মানে দেখতে ইচ্ছে করে আর কি, মানে নিজের কাছ থেকে তোমার 2 চোখ ভরে দেখবো আর কি। তো তখন বলতেছে যে আমাদের বাড়ি তো রাস্তার সাথে, তো সেরকম দেখা করার জায়গা তো আর নেই, মানে ওদের বাড়ির পিছনে মানে একটা বনের ইয়া ছিল আর কি, মানে বন ছিল। তো ওখানে রাত আমরা 9টার দিকে, মানে সপ্তাহে 2 দিন দেখা করতাম ওই জায়গায়। জাস্ট কোনো খারাপ কিছু না, মানে ওর শুধু আমি দেখতাম, ওরে জাস্ট একটু কথা বলতাম, নয়ন ভরে দেখা যায়। এইটাই। প্রতি বৃহস্পতিবারে আমি নিয়মিত ভাবে তার সাথে দেখা করি। সে আমার মানে শুধু হাতটা ধরতো, আমি হাতটা ধরতাম, ও আমার হাতটা ধরে। তো হাতটা ধরার পরে আমার শরীরটা একদম শিউরে ওঠে আর কি, যখন আমার হাত ধরে। তো তখন আমার লাইভে প্রথম মানে কেউ ভালোবাসার মানুষ যখন আমার হাতটা ধরে, তখন আসলে মানে এক্সপ্লেন করার মতো না, এটা এক্সপ্লেন করা যায় না আসলে। কবি সাহিত্যিক যারা তারাই কেবল বলতে পারবেন যে এই অনুভূতিটা আসলে কি, বাট অনুভূতিটা সবার জীবনেই আসে ইনফ্যাক্ট। আমার হাতটা ধরে, আমি খুব খুশি, এবং ওর মুখটা দেখি যে ও আমার কাছে এত সুন্দর লাগতো, মানে ও ছাড়া আমার কাছে যত সুন্দরী হোক মানে তুচ্ছ। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। আপনি গানটা শুনেছেন? যদি সুন্দর নাহি হও, কি বা যায় আসে এরকম লিরিকটা মনে করতে পারছি না, খুব পপুলার একটা গান। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে, এটা সবার জীবনেই সত্য। হ্যাঁ বলেন। তো অনেক রাস্তায় দেখতাম, মানে ওর চাইতেও মানে অনেক সুন্দর দেখতাম, কিন্তু ভালো লাগতো না। আমি শুধু মানে অন্য কাউকে দেখলে ওর চেহারাটা আমার চোখের সামনে, তখন মানে সবচেয়ে বেস্ট লাগতো, ওই আমার জন্য পারফেক্ট। ও খুব সুন্দর, আমার কাছে এইটা মনে হতো। মানে ওর জন্য এত পাগল ছিলাম, ওর এত ভালোবাসতাম, ও আমার জন্য খুব পাগল ছিল। মানে কথা না বলতো তো থাকতেই পারতো না, আর ও নিজেই মানে আমার সাথে কখন দেখা করবা, বৃহস্পতিবার কবে তুমি আমার সাথে দেখা করে, এরকম মানে কথা বলতো, আর নিয়মিত ভাবে দেখা তো হইতোই। তো 1 বছর পরে মানে আমি দেখা করি, আর ছোট ভাই এটা টের পায়। ওর ছোট ভাই? হ্যাঁ। তোর ছোট ভাই আমার এক বন্ধুর কাছে বলে যে ওই গ্রামের শিল্পীটা এই রাস্তাতে হাঁটাহাঁটি করে আর আমাদের বাড়ির ঘুরতে ঘোরাঘুরি করে কেন? তখন আমার বন্ধু বলে যে দোস্ত,
ওর ছোট যে ভাইটা ছিল ও তো আমার এই কথা বলছে, ভালো হইতে করছে, না হলে কিন্তু সমস্যা করবে। ওকে। আমি এবার এই কথাটা ওর বড় ভাইয়ের কানে দেই যে দেখেন আপনার ছোট ভাই তো আমার এই কথা বলে, আমি আপনাদের গ্রামে আসি, আমার তো এরকম হুমকি দিছে আমার বন্ধুর কাছে। কয় ভাই বোন ছিল ওরা? ওরা ছিল 4 ভাই বোন। 4 ভাই বোন। আমি তো একা, আমার পাশে থেকে আমি অন্য গ্রাম থেকে আসি, হুম। যদি কিছু যদি করে এরকম ভয় লাগলো। এই জন্য আমি আগে থেকেই মানে ওই পরিবেশ থেকে আমি ওর ভাইয়ের কাছে, বড় ভাই যে আছে ওর কাছে আমি এই জিনিসটা আমি জানাই রাখলেন। হ্যাঁ। তো বলতেছে যে কথা বলতে তো আর সমস্যা নেই, হয়তো বা খারাপ কিছু দেখছে এই জন্য বলছে, কিন্তু যাই করো, আসো করো ফেরো, কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোনোদিন কোনো খারাপ কিছু দেখি তাহলে কিন্তু ছাড় পাবা না। তখনও কিন্তু কিছুটা হলেও আপনাকে মানে আঁচ দিয়ে দিল যে হ্যাঁ ছোট ভাইয়ের সাথে আমিও আছি, এরকম আর কি বুঝাইলো আর কি ওকে। কথা দিয়ে। তো আমি ফোনে কথা বলি, জাস্ট আমি কিছুদিন ওই জায়গাটায় যাই না। তো আমার ফোনে বলতেছে তোমার অনেকদিন ধরে দেখি না, তুমি আজকে আসো। কিন্তু ওদের কিন্তু লক্ষ্য একটাই যে ওই ছেলেটা মানে আমার কথা যে আমি যেদিনকে যাব ওদের মানে নজরে নজরে আমার রাখতেছি এরকম। আচ্ছা। রাত্রে দেখা করতে যাই, তো তখন ওর বড় ভাই ছোট ভাই আমার ধরে ফেলে। কিভাবে ধরে? ঘটনাটা কি হয়? ঘটনা ওদের যে বাড়ির পাশে যে ছন ছিল ওখানে আমার ধরে বলতে এসে ধরে নাকি আপনি ওর সাথে 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 দেখা করা অবস্থায় ধরে না একাই ধরে? ওই দেখা করা অবস্থায় মানে ও আমার সামনে সাথী এসেছে, কথা বলতেছেন, এই অবস্থায় এসে কথা বলবো, হঠাৎ করে দেখি ওরা কোনো পালানোর কোনো রাস্তা নেই, মানে ধরে মানে আমার 2-4টা চর থাপ্পড় দেয়। সাথীর কি করে? ওর তো মানে ওরে 3-4টা মারে ওরে। আচ্ছা। মানে অনেক 3-4টা মারে, ওখান থেকে তো ঘরের ভিতরে চলে গেল, ওদের বাড়িতে মানে নিয়ে গেছে আমার আব্বার সামনে। আর আব্বা বলতেছে ওরে পুলিশে দে, এরকম চিন্তা। আমার তো ভয় পেয়ে গেছি যে যদি পুলিশে যেতে দেয়, জাস্ট আমার এলাকায় আমার অনেক সুনাম, সবাই ভালো বলে, বা সবাই একটা কথাই জানে যে আমি গান করি, সবাই বলে যে আমার এলাকার গর্ব, কিন্তু এখন যদি সে আমার পুলিশে যদি দেয়, মান সম্মান ইজ্জত যা আছে সবকিছু তো চলে যাবে। বাপের অবস্থা, আর্থিক অবস্থা তো খারাপ, অবস্থা খারাপ, এরকম আমার ভয় দেখায়। তারপরে আমার ভাই বলে না, পুলিশের তার দেওয়ার কাম নাই, ও আজ থেকে এই গ্রামে আসতে পারবে না, এক কথা। তো আমরা আরো 2-4টা মারে আমারে তাড়ায় দেয় গ্রাম থেকে। মানে পরিবারের মধ্যে ঘটনাটা ঘটে নাকি আশেপাশে? না, আশেপাশে কেউ ছিল না, কারণ ওরা চায় না জিনিসটা জানাশোনা হয়, ওদের নিজের পরিবারেরও তো অসম্মান হবে, এই জন্য ওরা নিজে থেকেই চায় না। আর ওর কাছ থেকে তো যে ফোনটা ছিল সে ফোনটাও তো ওর কাছে নাই, ফোনটা ওরা ব্যবহার করতে দেয় না, যেন আমার সাথে যোগাযোগ যেন না হয়। এরকম ইদানিং আমি ফোন করি, ফোন বন্ধ। 2 থাপ্পড় খেয়ে আপনি বাড়িতে আসলেন, বাড়িতে আসা আপনার মানে খুব খারাপ লাগছিল না? সেটাই তো তখন তো আসলে অনেক খারাপ লাগছে আর কি, যে নিজের জন্য নয়, কিন্তু আমি যখন আমার চোখের সামনে ওরে যখন থাপ্পড় মারছে তখন তো মানে আমার নিজের চেয়ে ওর জন্য আমার বেশি কষ্ট হয়েছে আর কি, যে আমার জন্য মারি খাইছে। ও কি করতেছিল? মানে আপনাকেও তো মারধর করেছে? আমাকেও মারধর করেছে। তো ও তখন শুধু একটা কথাই বলছিল, দেখ, ওর ভাইরে বলতেছে, দেখ ভাই, যদি ওর যদি কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু আমারে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। সবার মধ্যে এটা বলেছে? হ্যাঁ, সবার সামনে, আর বাবার সামনে এই কথা বলছে, ওর যদি কিছু হয় আমারও কিছু খারাপ কিছু ঘটনা ঘটে যাবে এরকম। তো তখন আমি বললাম যে তাহলে তো ও সবার সামনে বলছে আমার অনেক ভালোবাসে, তো এই ক্ষেত্রে ওরে মারে, আমি নিজে মনটা খারাপ করে, আমার সাথে সারা রাত আমার ঘুম নাই ওই দিন, মানে সারা রাত চিন্তা করি যে ওরে যে কি করবে, সেটা কি করতেছে বাসার মধ্যে, ওরে কি করতেছে, মানে টেনশন আমার দিক দিয়ে না, শুধু আমি ওর কথাটাই চিন্তা করছি। জ্বর উপরে বয়স ছিল তখন কত? মানে তখন বয়স ছিল 20 কি 21 বছর। 20-21 বছর বয়স, পরিণত বয়সই বলে চলে। আর ওর বয়স কত তখন? আমার থেকে 3 বছরের ছোট। 3 বছরের ছোট, ওকে। হ্যাঁ, বলেন। তারপর? আমি তখন, ও তো পড়াশোনা করতো? হ্যাঁ, লেখাপড়া। ও কিসে পড়তো? মহিলা কলেজে পড়তো, এটা জানতাম। মহিলা কলেজ, মানে ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, তো আমি বাসায় এসে আমার সারা রাত ঘুম নাই, শুধু টেনশন একটাই, ওরা কি করতেছে, মারতেছে না কি করতেছে, সেটা আমি শুধু চিন্তা করি সারা রাত একই। আপনার কোনো টেনশন হতো না যে ও তো মহিলা কলেজে পড়ে, কলেজে পড়ছে, আপনি সেখানে প্রাইমারি স্কুল থেকেই পড়াশোনা বন্ধ করে দিয়েছেন? এরকম আমি ওরে বুঝাইতাম, মানে এর পাশাপাশি ওর আমি এর আগে কিন্তু ওরে বুঝাইছি, যে ওরা আমি বলতাম যে দেখো, আমি তো অনেক গরিব, তুমি তো আমার অনেক কিছু বড় মনে করছিলে, তুমি গান টান গাই, আমি এই সেই, মানে আমাদের অবস্থা ভালো, কিন্তু আসলে কিন্তু কোনো কিছু না। দেখো, যখন একটা মানুষ কাউকে ভালো বাসে মন থেকে, তখন এগুলো আসে না। তোমার এখন শিক্ষা নাই, তুমি হয়তোবা শিক্ষা অর্জন করতে পারবে, তুমিও একদিন যদি ইচ্ছা যদি করো যে তোমার লেখাপড়া, তুমি লেখাপড়া অর্জন করতে পারবে, কিন্তু আল্লাহ তোমার যে কণ্ঠটা দিছে, আমার মাস্টার, আমার যে শিক্ষক, আমি এই শিক্ষা দিয়ে
হবে না কোনোদিন। মানে সে আপনার গান পাগল ছিল, হ্যাঁ, আর কি, গান রীতিমতো পাগল গান ছিল। পাগল ছিল, বুঝতে যে- পেরেছি। যে তোমার যে কণ্ঠটা দিছে আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহ থেকেই আসে, এটা কোনো শিক্ষা দেওয়া হয় না। শিক্ষা অর্জন করতে পারবে তুমি, কিন্তু কণ্ঠ কোন ওস্তাদের কাছ থেকে কোনো ছাত্র নিতে পারে না, এটা আল্লাহর দান। এটা ও বলতো হ্যাঁ, আপনাকে? ও আমার মানে উৎসাহ করতো, আর আচ্ছা। শুধু বলতো তুমি একদিন চেষ্টা করো, একদিন তুমি অনেক বড় হবে। হ্যাঁ, অনেক বড় হবে, Okay. এটা আশাবাদী। ঠিক আছে, তারপরে কি হলো? আপনি বাসায় আসলেন, যোগাযোগ করতে পারছেন না, ওর ফোন ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ফোন তো নিয়ে গেছে, যোগাযোগ করতে পারছি না। হঠাৎ করে একদিন আমার ফোন দিছে অন্য নাম্বার থেকে, মানে বলতেছে যে মাহবুব, তুমি কেমন আছো? বললাম যে কেমন থাকবো, আমি তো তোমার ভালোবাসি, আমি তোমার ফোনে ফোন দিই, ফোনটা তো নিয়ে নিছে, আমি কিভাবে যোগাযোগ করি? তো এই ফোনে আমি যখন মিস কল দেবো তুমি আমারে ফোন দিবা, কিংবা আমি না দেওয়া পর্যন্ত কোনো রকম আর ফোনও দিবা না, মিস কলও দিবা না। ওইটা ছিল আর হলো মামাতো বোনের ফোন। আচ্ছা। তো আমার ফোন দেয়, মানে কথা বলে, তো আমার একদিন বলতেছে যে তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? তো বললাম কই তোমার সাথে দেখা করি? কয়, আমাদের কলেজের সামনে। তুমি, আমি দেখা করতাম। তো তখন আমরা বলতেছে চল আমরা দুজন পালায়া যাই। তো আমি বললাম আশা কই পালায়া যাবো, আমি তো কোনো কর্ম জানি না, আমি তোমারে কই পালায় নিয়ে যাবো, আমি কোনো কোথাও চিনি না, ঢাকা শহরে তোমার নিয়ে যাবো, এক জায়গায় নিয়ে যাবো, আমার একটা টেনশন, আমি তোমার কিভাবে নিয়ে যাই বলো? এক জায়গায় গেলে তো টাকার দরকার, সে টাকাটাও তাও আমার কাছে নাই। তো আমরা বলে যে আমি টাকার মানে ব্যবস্থা আমি করবো, তুমি আমার নিয়ে যাবে কিনা সেটা বলো। তো তাকে আমি বলছিলাম তুমি আমার কিছুদিন সময় দাও, আমি একটু ভাবি। তো বন্ধুদের সাথে আমি কথা বলি যে ও আমারে এরকম কথা বলছে, ও তো আমার নিয়ে চলে যেতে বলে। তো আমি এখন কই যাই? তো আমার এক বন্ধু বলতেছে যে ওই জায়গায় আমার আমার ফ্রেন্ড আছে, ওরা এভাবে চলে গেছে আর কি, ওরা ওই জায়গায় আছে, ভালোবাসা করে ওরা মানে ঢাকাতে ওরা গার্মেন্টসে আছে এরকম। মানে আপনাকে পরামর্শ দিচ্ছে হ্যাঁ, যে সেও পরামর্শ। আপনাকে নিয়ে পালিয়ে গিয়ে গার্মেন্টস থাকবে। যে তুমি যদি চাও তাহলে আমার বন্ধুর সাথে আমি কথা বলে তোমাদের একটা ব্যবস্থা করি, তোমরা কোনো এটা কে বলছে আপনাকে? আমার বন্ধুর সাথে আমি পরামর্শ দিল? পরামর্শ করি এবং ওইটাই ফাইনাল করি আমি। তো তখন আমি রাত্রে আমি মানে ফোন দিই, ওই যে মামাতো বোনের ফোন, ধরে বলি যে ও কি আছে? আচ্ছা আপনি 10টা মিনিট ওয়েট করেন, আমি ডাকে নিয়ে এসি বাসার থেকে। 10 মিনিট পরে আসার পরে আমি বলি যে আমার বন্ধু তো এরকম এরকম আমরা পরামর্শ দিছে, আমি যদি তোমার নিয়ে যদি ঢাকায় যদি যাই, ওখানে তো ভালো কর্ম নাই, দুজন গার্মেন্টস, তুমি যদি আমারে মানে ভাঙা ঘরে রাখো, তুমি আমার যেখানে শোয়াবে আমি সেখানে, তুমি যা বলবা তাই। এটা সিনেমার গল্প নয়, এটা জীবনের গল্প। চিন্তা করুন, ওর গ্রামের ও সবচাইতে দরিদ্র পরিবারের একজন, আর ও যার সঙ্গে প্রেম করছে সে হচ্ছে ওই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি, আমি যদি ভুল না বলে থাকি, এবং মাতবর। আরো কিছু পরিচয় আছে, সেটা আমরা রিভিল করবো না এই অনুষ্ঠানের স্বার্থে। হ্যাঁ বলুন। তো আমি আবার বুঝাইতাম দেখো আমি তো অনেক দরিদ্র, তুমি আমার কণ্ঠ দিয়ে কি করবে? যদি আমি কোনোদিন শিল্পী যদি না হইতে পারি, তো তখন বলে তুমি শিল্পী হও বা না হও, তুমি হইলেই আমার যথেষ্ট, আমি তো তোমারে চাই, বা সেটা যেভাবে হোক। আমি ওরা বলি তো এভাবে আমরা মানে ওইটাই সিলেক্ট যে আমার গার্মেন্টস চলে আসবো, আমারে মানে 1000-500 টাকাও ব্যবস্থা করে, সবার কাছ থেকে নেয়, বাট পরিবার থেকে ওর কিছু গোছানো ছিল টাকাগুলো। আর বন্ধু বান্ধবকেও আমি বলি যে তোরা যদি পারিস আমার কিছু হেল্প করিস, তোদের কাছ থেকে আমি 1000-3 টাকা নেই, বন্ধুদের কাছ থেকে, সব বন্ধুদের কাছ থেকে। আমরা প্রস্তুতি নেই মানে যাওয়ার জন্য রাতের বেলায় 8টার দিক। কত তারিখ মনে আছে? কত সালের কত তারিখ? ওটা হবে এলো 12 সালের, 2012 সালের দিকে। 12 সালের দিকে। ওকে, হ্যাঁ। তো 12 সালের দিকে আমরা মানে আমাদের ওখানে বাস স্ট্যান্ড, মানে গাড়িতে যাব, মানে সবকিছু ফাইনাল, টিকিটও কাটা হয়েছে তার আগের দিন রাত্রে বন্ধুদের সাথে। আপনার ফ্যামিলিতে কেউ জানতো যে আপনি ধরনের ঘটনা ঘটাচ্ছেন? না, না, কারণ না। যদি জানি যে আপনার ফ্যামিলিতে আপনি একটা মাত্র ছেলে। হ্যাঁ, এটা জানতো না, আমি যে ওই যে মারছে আমারে এটাও জানতো না, কিছুই জানতো না, সব কিছু গোপন ছিল। জানতো না, সবকিছু গোপন ছিল। মানে বাড়িতে এসে মানে সবার সাথে হাসি ভাবেই থাকতাম, কিন্তু রাত্রিবেলায় মানে কষ্ট লাগতো আর কি, কাউকে বুঝতে দিতাম না এসব কথা। একই রুমের মধ্যে থাকতেন, কেউ বুঝতো না? হ্যাঁ, কেউ বুঝতো না, আমি বুঝতে দিতাম না সবার সাথে, এইভাবে চলতাম। জীবন কতটা কঠিন দেখেন। একটা ছেলে এই সময়টাতে প্রাইভেট একটা রুম দরকার হয়, সে হয়তো একটু কাঁদবে, সে হয়তো একটু মন খুলে বিলাপ করবে, সেই সুযোগটাও নেই, কারণ রুমের ভিতরে আরো সবাই আছে। সুতরাং সে চাইলেই সে হাউমাউ করে কাঁদতে পারে না, চাইলেই সে মনটা খুলে উদার করে সে নিজেকে হালকা করতে পারে না। এটা তো আরো নির্মম। তারপর ওই দিন মানে রাত 8টার দিকে বন্ধুদের সাথে পরামর্শ করে মানে আমার মামাতো বোনের ফোন দেয় যে আমরা কখন বের হবো। তো তখন বেরোছে বোরকা পরা অবস্থায়, আমিও যাই। তো যাওয়ার পরে আমরা বাস স্ট্যান্ডে মানে গাড়ির জন্য একটু অপেক্ষা করি। তো এর মধ্যে ওদের বাড়িতে সব জানাজানি হয়েছে, ও তো নাই, বাসায় নাই। কলিজা ধুক করতেছে, বাসায় নাই। তো এর আগে তো ঘটনা ঘটছে, তাহলে
ওই ছেলেটারই এইরকম কাজ। তো সবাই মানে খোঁজাখুঁজি করতেছে যে কোথায় গেল কোথায় গেল। তো ওদের টার্গেট আর কোথাও না গেলে বাস স্ট্যান্ড, ওদের টার্গেট ছিল এইটা। কিন্তু ব্যাগ তো নাই, তো পালানোর জন্য কাপড় চোপড় সবকিছু তুলে নিয়ে চলে গেছে। তো বড় ভাই এবং ছোট ভাই মোটর সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসে আমাদের ওখানে শাহজাদপুরে। ওকে, বাস স্ট্যান্ডে আসার পরে তখন আমাদের খোঁজাখুঁজি করে পাইছে যে আমরা ওই টিকিট কাউন্টারে আমরা বসেছিলাম দুজন। আমাদেরকে হুন্ডায় করে নিয়ে তুলে নিয়ে গেল বাড়িতে। ওদের বাড়িতে নিয়ে কয়টার টিকিট ছিল বাসের? বাস ছাড়ার কথা ছিল 10টার দিকে। চাঁদপুরের থেকে আমরা গাজীপুরে আসবো এরকম নিয়েছিল। তো আমাদের ওদের বাসায় নিয়ে যায়। বাসায় নেওয়ার পরে রাস্তা তো কিছু বলে নাই, মানে বাড়িতে তো ঢুকানোর পরে রুমের ভিতরে ওদের ঢুকানো, মানে বিল্ডিং করা ছিল ওদের, দরজাটা লাগাই দিল। আমি তো তখন তো শেষ, ওই দিনকে তো 2-1 চর থাপ্পড়েই শেষ। আজকে যে আমরা কি করবো, হয়তো আমি মারাই যাব। তো আমি ভিতরে নেওয়ার পরে আগে ওরে মারছে, সাথীরে মারছে। সাথীরে মারার পরে অন্য রুমে নিয়ে গেল। ওর মায়ে বলতেছে, ওরে কেন মারিস? ও কি করছে? আমার মেয়েটা কি করছে? মার, ফকিন্নির ছেলেরে মার। তো মা এই কথা বলে। বলার পরে ওর ভাই একটা মোটা একটা লাঠি নিয়ে আসে আর কি, বাটাম যেটা বলে কাঠের। ওইটা আনার পরে আমারে মনে করেন যে আমার সেরকম পিটাইছে আর কি। পিঠে মানে যত যায় কিল গুড়ি লাঠি এগুলো যা আছে সব ধরনের মার। আমি তখন বলি যে ভাই মানে মারতেছেন ভালো কথা, যদি মারেন আমার একদম মেরে ফেলেন, আমার বাঁচায় রাখেন না। যদি মারেন তাহলে সে মারিয়ে রাখেন। তুই যদি মরে যাস তাহলে সবকিছু তো শেষ, তোরে এমন ভাবে মারবো তুই যেন সারা জীবন যেন মনে করিস যে তোরে মারতেছিল। এই কথাটা যেন মনে রাখ, আর কোনো দিন যে বামুন হয়ে যেন চাঁদের দিকে যেন হাত না বাড়াস। এই কথা বলে আমারে মারে। ওর বাবা আসে, বাবা আসার পরে আবার সে বলতেছে মারামারি হয়েছে, পুলিশে দেওয়া লাগবে। তো ওর আর একটা কাকা আছে, কাকা বলে যে না পুলিশে দেওয়ার কাম নাই, ওর বাবা মারে খবর দাও। আমার বাবা মারে মানে কেউ জানে না এইসব কথা, জাস্ট ওদের পরিবার। হ্যাঁ, আমার বাবা মারে ডাকে, আর কাউকে জানে না, আমাদের পরিবারে কেউ না। তো আমার চাচারে সাথে করে নিয়ে আসে। আসার পরে তখন বলতেছে যে এর আগেও একটা কাজ করছিল, তখন তো আমরা কিছু বলি নাই। তো যে এখন যে কাজ করছে আপনার ছেলে এরকম কাজ করছে, আর ও কিভাবে এরকম স্বপ্ন দেখে একজন চাষার ছেলে হয়ে ও আমাদের পরিবারের সাথে সম্পর্ক করে, আর কত বড় সাহস, কত বড় কলি যাওয়ার, এরকম বলতেছে। আমার মা তো উন্নত, গ্রামের সব প্রভাবশালী লোক, আমার বাবা উন্নত, তাতে কিছু করার নাই। আমার চাচা বলে যে তুই আর কোন জায়গায় পাইলি না মেয়ে, তুই এই পরিবারের সাথে তুই প্রেম করছিস। আমারে মানে ওই জায়গায় মানে ওরা ডেট দেয়, যেটা গ্রাম ছাড়া, আমার গ্রাম ছাড়া করবে আর কি। তা আপনারা এই ডেট অনুযায়ী শুক্রবার এই অনুযায়ী আমাদের বাড়িতে আসবেন। জাস্ট আপনারা, আর কেউ জানে না, আসে গ্রামের কেউ জানে না জানে, আরো ওদের গ্রামের মানে ভালো ভালো কিছু লোকজন আসে, যাতে কেউ মানে গ্রামের প্রধান তারা আসে। আসার পর ওদের বাড়িতে একটা মানে আপনারা যান, ওদেরকে যে ডেট দেওয়া হয় সেই ডেটে আপনারা জান ওদের বাড়িতে? আমি যাই, আমরা জানি হয়তোবা মানে সমস্যা যদি না যাই হয়তোবা সমস্যা করতে পারে আমার বাবা মার উপর, আমার উপর, কারণ ওরা তো আপনার বোনগুলোর তো বিয়ে হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বোনগুলো দুইটা বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা। তো যাই, যাওয়ার পরে মানে সবাই আমার দিকে তাকিয়ে আছে। তো অনেকেই বলতেছে এই ছেলেটা তো গান গায়, ও তো এই স্টেজে গান গায়ে গেছে। অনেকে বলতেছে ও তো খুব ভালো ছেলে, ও এই কাজটা করছে। কেউ বলে আমরা কোনোদিন আশাই করি নাই তুমি এই কাজটা করবে, তোমার মতে তো ভালো মানুষ, তুমি সবাই সম্মান করো, তোমারে সবাই সম্মান করে। অনেকেই মানে শিল্পী হিসেবেই ডাকতো আর কি, শিল্পী বলতো, তো তুমি এই কাজটা করছো। তো তখন বলে ওর ছেলে যে ফকিন্নির আবার কিসের শিল্পী? ওর বাবা বলতেছে সিরাজগঞ্জের কোথায় যেন বাড়ি আপনার? আমাদের শাহজাদপুরে বাড়ি। শাহজাদপুরের আজকে অনেকেই শুনছেন, আমি জানি ঢাকা এফএম ওখানে নেটওয়ার্ক আছে, আপনারা হয়তো অনেকেই শুনছেন, ওকে হয়তো বা চিনবেন অনেকেই। আমরা উইথ ডিউ রেসপেক্ট উইথ এভরিবডি আপনাদের সবাইকে বলছি, এই অনুষ্ঠানটি প্রচার করা হয় একটা মানুষের জীবন গল্প থেকে লেসন নেবার জন্য, মেসেজ নেবার জন্য, কাউকে অসম্মান করার জন্য না, কাউকে বিশেষভাবে সম্মানিত করার জন্যও না। এই অনুষ্ঠানে যে গল্পে এখানে প্রচার করা হচ্ছে সেই গল্পে আমরা কাউকে ঘৃণা করছি না, কাউকে দোষী করছি না। আমরা শুধু গল্পটাকে এভাবে নিব যে আমাদের যে সামাজিক প্রতিবন্ধকতা বা আমাদের যে সামাজিক সমস্যা আছে সেটা চাইলেই আমরা রাতারাতি উপড়ে ফেলতে পারি না।
কিন্তু এগুলো আমাদের জীবনে ঘটে, যাতে করে আমরা আমাদের ব্যক্তি জীবনে এই ধরনের কমপ্লেক্সিটির মধ্যে না পড়ি, সেজন্য আমরা যেন আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারি। সো কোনোভাবেই আজকের এই অনুষ্ঠানটি শোনার পরে কোনোভাবেই এই জিনিসগুলোকে ব্যক্তিগত জায়গা থেকে মূল্যায়ন করবেন না প্লিজ। জাস্ট এটা একটা গল্প এবং এটা একটা লেসন, এবং এটাকে শুধুমাত্র ব্যক্তি জীবনের পরামর্শের জায়গাটা থেকে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারেন, নইলে এটাকে নিছক গল্প হিসেবেই সাইড করে রাখেন। প্লিজ ডু নট রিয়াক্ট উইথ দিস স্টোরি। ওকে, হ্যাঁ বলুন, তারপর কি হলো? তো আমার আব্বা আমারে বলে যে তুই এইগুলো কেন করলি বাবা, তুই তোমার মান সম্মান রাখলি না। ওটা কি সালিশের মতো ছিল না? হ্যাঁ, সালিশের মতো, তাহলে মানে সালিশের মতো, মানে অল্প কিছু লোক, ওরাও চায় না সিলেক্টিভ কিছু লোকজনকে দিয়ে, মানে যাতে করে সবাইকে সবাই না যাতে না জানিয়ে, জানে। হ্যাঁ মানে কিছু কিছু লোকজনকে যারা বড় বড় জানিয়ে রাখা, যাতে করে আপনারা কোনো ধরনের কোনো স্টেপ না নিতে পারেন, এবং একই সাথে তাদের যাতে মান সম্মানটাও রক্ষা হয়। এরকম। তো আর ওই জায়গায় ছিল আমার চাচা, আমার বাবা এবং মা, জাস্ট এই তিনজন, আর কেউ ছিল না, আর আমি ছিলাম। ওকে, তো এগুলো বলে আমার বাবা বলে যে তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখছি, এবং গ্রামের লোকের একটা আশা ছিল, মানে সম্মান করতো যে ভালো ভালো কিছু করবে, একটা তাদের আশা ছিল, কিন্তু তুই তো আমার মান সম্মান রাখলি না। আমাদের এখন সম্মানটা উঠতির সময়, মানে যে এখন তুই এখন ভালো ভালো গান গাস, অনেক জায়গায় যাস, অনেক সম্মান করে, আমাকে আমার সাথে কথা বলে যে তোমার ছেলেটা খুব ভালো গান গায়, ওর চেষ্টা করো, কিন্তু এখন এইসব কথা যদি জানাজানি হয় বাবা, আমি মুখ দেখাবো কোথায়? আমার এই কথা বলতেছে। আমি তখন তো একদম নত, আমি আমার মুখে কোনো কথা নাই এই কথা শোনার পরে। তো তখন বিচারে মায় বলতেছে যে একটা রায়, মানে সবাই মিলে বিচারে বসে, বিচারে বসে একটা রায়, যে রায় বলে যে ওর বাবার কথা তো শুনবে, আমার বাবার কথা তো শুনবে না আর, কারণ ওর বাবা হচ্ছে গ্রামের মাথা। একটা রায় করে, জরিমানা না, এরকম না, তো বলে যে 101টা বেতের বাড়ি ওরে দেবো। 101টা বেতের বাড়ি আপনাকে দিবে? আমারে দেবে, এটা দেবে। কে বলে? হ্যাঁ, ওর বাবা এটা বলে যে 101টা বেতের বাড়ি, মানে বিচার রায় এরকম, যে এরকম রায়, মানে ওর শিখানো ছিল ওর বাবার, মানে ওর বাবা মানে অন্য লোকদেরকে বলে যে এইটাই হবে রায়, ওরে 101টা বাড়ি এবং গ্রাম থেকে চলে যাওয়া, আমার গ্রাম থেকে বাইরে করে দেওয়া। এরকম তো আপনারা কিছু বললেন না? এটা এরকম রায় আসতেছে, আপনার তো কিছু বলার ছিল না? আমি তো অসহায় তখন। আপনার বাবা কিছু বলেনি? আপনার মা কিছু বলেনি? আপনার চাচা? আমার চাচা বলে, আমার চাচা বলছে এরকম যে 101টা বাড়ি, এত ছোট মানুষও কিভাবে কি 100টা বাড়ি একটু কমায় এরকম অন্য কিছু শাস্তির ব্যবস্থা করেন। এই যে বলাটা, এই ভয়েসটা অনেক চড়াও হতো, এই ভয়েসটা অনেক শক্তিশালী হতো, এই ভয়েসটা বিদ্রোহী হতো যদি অর্থনৈতিক সামর্থ্য থাকতো, এবং যদি এই সিচুয়েশনগুলো হয়তো বা ক্রিয়েটিভ হতো না যদি ওর অর্থনৈতিক সামর্থ্য থাকতো, যদি ওর লেখাপড়া থাকতো, যদি ওর বাবার পয়সা থাকতো। আমি কি ঠিক বলেছি? জি জি ঠিক। এইটাই, এই বাড়িটা আসলে ব্যক্তি মানুষের উপর না, এই বাড়িটা হচ্ছে ওদের অর্থনৈতিক সামর্থ্যের উপরে। খুবই মানে হৃদয়গ্রাহী গল্প। আমি জানি না এরপরে কি হয়েছে, তারপর কি করলেন আপনারা? তারপরে আমার চাচা বলে যে বাড়িটা বাদ দিয়ে শুধু গ্রাম থেকে চলে যাক, এটা করলে আমার মোটামুটি ভালো একটা শাস্তি পাবে, তো এই কথা বলে আর কি। তো বলে যে না, গ্রাম তো ছাড়বে, ও যে অপরাধটা করছে 101টা বাড়িতে, এটা তো একটু মানে ছোট হয়ে যায় আমার দিক দিয়ে, ওরে আরো কিছু করার দরকার। তো মেয়েটা কোথায় ছিল? সাথী তখন কোথায় ছিল? তখন ছিল মানে ওর সামনে বসা ছিল। তো ও কিছু বলছিল না? চুপ না, করেছিল? ও চুপ ছিল, কিছুই বলেনি আর কি। আচ্ছা, ও শুধু আমার দিকে তাকিয়েছিল তখন। কিন্তু যখন আমারে বাড়ি দেয়, মানে বাড়িটা দিল? হ্যাঁ, বাড়ি দেয় ওদের এলাকারই আর একজন মুরব্বী ছিল। 101টা বাড়ি দেয় না, কিন্তু রায় হয় 101টা, মানে 20-30টা দেয় আমার বাড়ি। 20-30টা দেওয়ার পরে মানে আমার আর কি পেট দিয়ে মারতেছে, আমি কানতেছি, আমি চুপ, আমি একদম চুপ, স্টেপ দাঁড়ানো, আমি কোন মানে চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু আমার মুখে কোনো শব্দ নাই, আমি শুধু কানতেছি। যে আজকে আমার মানে আমার কষ্ট লাগছে আমার সম্মানের দিক দিয়ে, রাইট, যে আমার সম্মান কোথায় ছিল আর আমি কোথায় আসলাম। আমি এলাকায় ঘুরতাম, সবাই সম্মান করতো শিল্পী হিসেবে, আমি বাড়িতে যাই হই, অর্থ নাই, কিন্তু সম্মানটা ছিল বড়। আজকে আমার সেই সম্মানটা শেষ, এবং হয়তো বা এরপরে আমার ভালোবাসার মানুষটারও পাবো না। আমার দুইটা জিনিস আজকের থেকে আমার জীবন থেকে চলে যেতেছে। আমার দুঃখটা ছিল বাড়ির মধ্যে এটাই, যখন আমি বাড়িটা পাচ্ছি শুধু চিন্তা করতেছি আমার সম্মানে, আজ আমার সম্মান শেষ। বাড়িটা দেওয়ার পরে আমার সিমগুলা যা আছে আর বাবা রাইখে দেয়, শুধু ফোনটা দেয়, সিমগুলা ভেঙে ফেলায়, যেন ও যেন আমার সাথে যোগাযোগ যেন না করতে পারে। আমি
বাড়িতে চলে আসি, আমার মায়ে কাঁদতেছে যে তুই আমার একটা ছেলে, আমি কোনোদিন সেরকম করে মানুষ করিনি তোরে, আর তুই অন্যের হাতে মার খালি জাস্ট এই অপরাধের জন্য। তুই ভালোবাসিস ভালো কথা, একটু গরিবের দিকে আয়, তুই এত বড় লোকের দিকে হাত বাড়িয়েছিলি কেন? তখন আমি বললাম যে মা, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা যখন কাউকে যখন ধরে তখন বড় গরিব দেখে না, বড় লোক গরিব দেখে না, এই কথা বলি। তো মা বলতেছে তাহলে তুই এখন ঢাকায় চলে যা, আমি ব্যবস্থা করে দেই, ঢাকায় যায় একটা কাজ ধর, কাজ ধরে ওখানে থাক। আমার তো মন চাইছে না যে এলাকা ছাড়া, যাই হোক একটু হলেও হয়তোবা মানে আমি চিন্তা করতাম যে যে বাতাস যে বইছে হয়তোবা ওর শরীর থেকে ওই বাতাসটা আমার গায়ে লাগতেছে, এটা একটা অনুভূতি ছিল যে আমার হয়তোবা আমার গায়ে বাতাস লাগতেছে, ওই বাতাসটা ওর শরীর থেকে আমার গায়ে লাগতেছে। মানে একই এলাকায় থাকতাম, হয়তোবা পাশের গ্রামে, এরকম অনুভূতি। আর আমি যদি ঢাকায় যদি যাই তাহলে তো সেটাও তো আমি পাবো না আর কি, এরকম অনুভূতি থাকলাম। আমার এলাকায় থেকে খুব কষ্ট। এবং এরপরেও ওর সাথে আমার কথা হয় ফোনে। এরপরে ফোন দিয়েছে কি বললো? এই ফোনটা দিয়েছিল মানে আমার বন্ধুর ফোনে, ওদের বাড়ির কাছে এসেছিল, ওর নামটা বলা যাবে না, হয়তোবা এখনো যদি শোনে আমার সেই বন্ধুর হয়তোবা সমস্যা হতে পারে। আমার বন্ধুর ফোনে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে, আমার বন্ধু আমার সাথে কথা বলে, বন্ধুর মুখ ফোন দিয়ে আমি কথা বলি। তো আমার বলতেছে যে দেখো আমার তো এখন লেখাপড়াটাও শেষ, আমার নাকি বিয়ে দিয়ে দিবে, তুমি কি আর কিছু করবা? তখন আমি বললাম দেখো আমি অসহায়, এখন যদি তোমার যদি নিয়ে যাই, আমারও যদি আমি যদি ধরা যদি পড়ি, আমার তো পুলিশে দিবে এবং আমার বাবা মার সমস্যা। আমি তখন এইটা বলি, আর আমি যাই ঢাকায় যাই, আমি যদি পারি ঢাকায় থেকে আমি তোমার জন্য এরকম চিন্তা ভাবনা করি যে আমি ঢাকায় যাব, ঢাকায় গিয়ে ওর সাথে আমি আবার যোগাযোগ করবো, এরকম মানে আমার প্ল্যান ছিল এটা। ঢাকায় যাবো, একটা ছোটখাটো একটা চাকরি পেলে আমি ওর সাথে যোগাযোগ করবো, এরকম আমি চিন্তা করতেছি। আর ঢাকা আসার পরে আর একটা কারণ ছিল যে নিজেকে একটু বড় করার জন্য। মানে বাড়িতে থাকলে তো আর আমি মানে কোনো কিছু করতে পারবো না গানের বিষয়ে। আমার উদ্দেশ্য ছিল দুইটা, পরে আমি এখানে আনবো, আর একটা উদ্দেশ্য ছিল আমি ঢাকায় থেকে ভালো কিছু লোকের সাথে যারা গান করে, তারা পপুলার গীতিকার এবং সুরকার যারা আছে তাদের সাথে, ক্যাসেট কোম্পানি এদের সাথে যোগাযোগ করে আমি একটা গানের অ্যালবাম করবো, এরকম চিন্তা ভাবনা আমি করি। এই মুহূর্তে সাদের জন্য আমার মানে হৃদয় থেকে একটি গাওয়া গান শুনি, মানে ওর জন্যই। কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমার নাহি নিল গো। কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমার নাহি নিল গো। আমারে একেলা থুইয়া, আমারে একেলা থুইয়া রইল কোথায় গিয়া, জলে রইয়া রইয়া। কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। ঘর বাঁধিব সখীর সনে, কত আশা ছিল মনে গো। ঘর বাঁধিব সখীর সনে, কত আশা ছিল মনে গো। ভাঙিল আদরের জোড়া, ভাঙিল আদরের জোড়া, কি যে গেল হইয়া,
দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া। ওকে কি রাজি করাতে পারছিলেন ঢাকায় আসার ব্যাপারে বা কোনো কিছু ব্যাপারে? শেষ পর্যন্ত আপনি কিভাবে আসলেন ঢাকাতে? আমি ঢাকাতে আসি। ও রাজি করালেন ওকে, যে নাকি ওকে না জানিয়ে চলে আসা? না, ওকে আমি বলেছিলাম আর কি যে আমি ঢাকায় যাচ্ছি, মানে আমার এইটাই প্ল্যান ছিল আমার একটা, যে আমি ঢাকায় গিয়ে মানে এই ওকে, আমি ঢাকায় এসে একটা কাজ ধরলেই ওকে নিয়ে আসবো, জাস্ট জানাজানি হলো না। আর একটা বিষয় হচ্ছে গানের ব্যাপারে, জি, মানে গানের জন্য। কত সালে আসলেন সেটা? কত সালে আসলাম হলো 12 সালের শেষের দিকে, 2012 সালের শেষের দিকে। শেষের দিকে আসি। তো এখানে আসি, আমার চাকরিও হচ্ছে না আর কি, মানে নতুন তো, লেখাপড়াও সেরকম নাই তো, অনেক মানে দীর্ঘ 3 মাস আমি ঘুরি চাকরির জন্য, হয় না। তো আমার বড় বোন আমাদের মানে আমাদের এমপি সাহেবের নাম্বারটা দিল। ওই এমপি সাহেবের মানে একটা গার্মেন্টস আছে। আচ্ছা, আমি ওই গার্মেন্টসে ওখানে আমি এমপি সাহেবকে ফোন দিই, 10-11 বার ফোন দিই, তারপরে এমপি সাহেব আমার ফোনটা রিসিভ করার পরে আমি এমপি সাহেবকে বলি যে স্যার, আমি শাহজাদপুর থেকে, আমি অমুক শিল্প গোষ্ঠীর আমি ছাত্র। আমার তখন বলতেছে তুমি কি গান করো? তো তখন আমি বললাম জি স্যার, আমি তো আপনাদের ওখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাছারি বাড়ি, ওখানে তো আমি রবীন্দ্রনাথের গান গেয়েছিলাম, আপনিও ছিলেন, আপনার ম্যাডামও ছিল, আপনারা তো দুজনে গান গান। তো তখন বলতেছে হ্যাঁ, আমরা তো দুজনে গান গাই, তো তুমি আমরা কি জন্য ফোন দিছি সেটা বলো। বললাম আমি গাজীপুরে আইছি, তা আমি 3 মাস হয়ে গেছে, আমি চাকরি পাই না। তখন বলতেছে তুমি কি নতুন, তোমার লেখাপড়া কতটুকু? তখন বলি ক্লাস 5 পর্যন্ত আমার লেখাপড়া। তখন বলতে দেখো তুমি তো অনেক স্বল্প লেখাপড়া করেছো, তোমার এরকম লেখাপড়া তো ভালো একটা চাকরি হয় না। তো তোমার আমি বলে দিই, সিকিউরিটি ম্যানেজারকে বলে দিই তুমি হেল্পারে ঢুকলে কি সমস্যা? আমি বললাম যে স্যার, মানে চলার মতো চাকরি হলে আমার এনাফ, যে চাকরি হোক যত ছোট হোক। তো সিকিউরিটি ম্যানেজারকে বলে দেয়, ওটা বলে মানে তার পরের দিন আমি গেটে যাই, আমার বলে তুমি সকালবেলায় যাও, আমি বলে দিতেছি, এখন ফোন করে বলে দিতেছি। আমি গেটে দাঁড়াই 11টা পর্যন্ত, কেউ আমার ভিতর থেকে ডাকে না। তো আমি তখন আবার স্যারকে ফোন দিই, কয়েকবার ফোন দেওয়ার পরে রিসিভ করে। তখন আমি বললাম যে স্যার, আমি তো কালকে ফোন দিছিলাম। তো তখন বলতেছে তুমি কি মাহবুব? আমি বললাম জি জি স্যার। তো তখন বলে আচ্ছা আমি বলে দিতেছি, তুমি ওখানে দাঁড়াও। তো তার মনে হয় যে 1 মিনিট হয় নাই, দেখে সিকিউরিটি ম্যানেজার আমারে ডেকে নিয়ে বলে যে তুমি কিভাবে এমপি সাহেবের সাথে যোগাযোগ করলে। আমি সবকিছু বলি, আমার ঘটনাটা, যারা এরকম ভাবে যোগাযোগ করছে, আমার লাইফ এরকম হিস্টোরি হয়েছে। তো তখন বলে আচ্ছা তোমার চাকরি কনফার্ম, তুমি আজকে থেকে জয়েন করো 11টার থেকে। তো আপনি জয়েন করলেন। আপনি কি রবীন্দ্রসঙ্গীত পারেন? রবীন্দ্রসঙ্গীত আমি কোন রকম দিয়ে একটা পারি আর কি। আমরা একটু শুনি তো আপনার কাছ থেকে। পাগলা হাওয়ার বাদলি দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদলি দিনে, পাগল আমার মন জেগে ওঠে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথে নাই রে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথে নাই রে, সেখানে অকারণে যাই ছুটে, পাগলা হাওয়ার বাদলি দিনে, পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেয়াল যত সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদলি দিনে, পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদলি দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বাহ বাহ, অসাধারণ অসাধারণ।
ঠিক আছে, আমরা সময় পেলে আরো গান শুনবো আপনার কাছ থেকে। এরপরে কি ঘটলো? আপনি তো জয়েন করলেন 2012 সালে, এবং জয়েন করার পরে তো জয়েন করলাম, আমার বেতন ধরলো মানে 5300 টাকা আর কি ইনিশিয়ালি। বা 5300 টাকা বেতন ধরলো। ওভার টাইম দিয়ে আমি ওভার টাইম করলে আমি 7000 কিংবা 8000 টাকার মতো আমি পাই। তো এভাবে বাড়িতেও কিছু দেই বা নিজেও কিছু সঞ্চয় করি, ব্যাচেলার থাকি এখানে, মানে নিজের সাথীর সাথে যোগাযোগ সেই সময়টাতে একেবারে বন্ধ। হ্যাঁ, মোটামুটি ভাবে একদম বন্ধ ধরাই চলে। তো ওর সাথে যোগাযোগ বন্ধ। আর মাঝে মধ্যে যে আমার বন্ধুর সাথে কথা হবে, ও তো সেভাবে দিতে পারে না, কারণ আমার নাম্বারও জানে না, ওর নাম্বার তো আরো নাই। আচ্ছা, এরকম ওর সাথে একদম যোগাযোগ বন্ধ আর কি। তো আমি বন্ধুর কাছ থেকে খোঁজ নিতাম, মানে ফোনের মাধ্যমে, দোস্ত কি খবর, কি অবস্থা, আবার কোনো খবর আছে, এরকম বলতো। হ্যাঁ, তো মোটামুটি ভাবেই আছে। ভালো বলতো যখন, খারাপ বলতো তখন খারাপ, এরকম অবস্থা আমার বলতো। আমি ওর কাছ থেকে খোঁজ খবর নিতাম। আমি এভাবে কাজ করি, এবং এদিকেও আমি মানে গানের যে ব্যাপার, যে আমি খোঁজ খবর করি, যে কোনো একটা মাধ্যম যদি পাই, মানে কারোর ওসিলায় যদি আমি গানটা আমি করতে যদি পারি, এরকম আমি খুঁজি। তো হঠাৎ করে একদিন আমি অ্যালবামের দোকানে গেলাম। অ্যালবামের দোকানে যাওয়ার পরে একটা অ্যালবাম দেখলাম। ওখানে হচ্ছে দুঃখী লালন নামের একজন ছিল, আমাদের সিরাজগঞ্জেরই, ওর বাড়িটা ছিল উল্লাপাড়াতে, আমাদের পাশের থানায়। আর ওখানে ইমন খানও ছিল, ইমন খানের আমাদের এলাকারই সব। তো আমি দুঃখী লালনের একটা অ্যালবাম কিনি, দেখি যে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো আমি ওই ফোন নাম্বারটা একটা গ্রামীণ নাম্বারে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে ওর সাথে কথা হয় দুঃখী লালনের সাথে। তো আমি বলি যে ভাই, এটা কার নাম্বার, আপনি কে? তো তখন বলে যে আপনি কে, আপনি কি কারো কাছ থেকে নাম্বারটা নিয়েছেন? আমি বলি যে ভাই, আমরা কেউ নাম্বারটা দেয়নি, আমি একটা অ্যালবাম থেকে নাম্বারটা নিয়েছি। এক শিল্পী ছিল দুঃখী লালন, আমি সেই দুঃখী লালন। তো আমি তো ওর সাথে কথা বলে খুব খুশি যে আমি ওর সাথে একটু কথা শেয়ার করি। তো তখন বললাম, ভাই আমার তো স্বপ্ন দেখি, আমি তো গাজীপুরেই আছি, তো আপনি যদি আমার একটু গান যদি শোনেন, যে যদি অ্যালবাম করার মতো যদি হয়, এরকম বলে একটা অ্যালবাম করতে চান? হ্যাঁ, আমি চাই। তো তখন বলে আচ্ছা তাহলে গান শোনান। তো তখন আমি তাকে একটা গান শোনাই, ওটা ছিল মনির খানের গান। তো শুনে আমার বলে যে আপনার যে ভয়েস, আপনি অবশ্যই কিছু করতে পারবেন, কারণ আমাদের দেশে অনেক শিল্পীরা আছে যে কণ্ঠ নাই, কিন্তু তারা টাকা জোরে উঠতে পারতেছে, আর যাদের কণ্ঠ আছে তারা এই আর্থিক সংকটের কারণে তারা উঠতে পারতেছে না আর কি। তো আপনি আমার সাথে কালকে দেখা করবেন। তো বললাম যে কোথায়? তো তখন আমার বলে যে গাজীপুর চৌরাস্তা আমার একটা স্টুডিও আছে, গানের স্টুডিও আছে, আপনি চৌরাস্তাতে দাঁড়াবেন, আপনার আমি ফোন দিয়ে আপনার সাথে দেখা করবো। আচ্ছা। তো ওখানে আমার এই স্টুডিওতে নিয়ে যায়, গানের স্টুডিওতে, তো সবকিছু দেখায়। আমি তো কোনোদিন স্টুডিও দেখিনি, শিল্পীরা কিভাবে গান করে, তো এইগুলো দেখতেছি। আমার বাসায় থেকে সে গান করতেছে, ইমন খানের নতুন একটা অ্যালবামের কাজ চলে, তো গানগুলো শুনতেছে, কিভাবে ভয়েস দেয়, এগুলো দেখতেছি আর কি। তো আমার বলে দেখেন কিভাবে গানগুলো করা যায়। তো আমি কম্পোজারে বললাম যে আমি তো ক্লাসিক গান আমার আছে কিছু, আমি একটা গান লিখছি আর কি, একটা ক্লাসিক গান। দেখেন তো এই স্টাইলের গানগুলো কত করে, মিউজিক করে কত, কয় আপনি যদি একটা অ্যালবাম করেন আপনার 5 লাখ টাকা লাগবে। আমার তো টাকা নাই, আমার 10 টাকা নাই, আমি কিভাবে 5 লাখ টাকা আমি জোগাড় করবো? মানে অ্যালবাম করলে শিল্পীকে 5 লাখ টাকা দিতে হবে? হ্যাঁ, মানে এই ধরনের, মানে বর্তমান যেগুলো চলে আর কি। আচ্ছা। তো তখন আমি বললাম তাহলে ক্লাসিক গান, বা আমি দুঃখী লালন ভাইকে বলি যে ভাই এত টাকা লাগে একটা অ্যালবাম? কি বলেন, একটা গানে এখন বর্তমান যে 5 লাখ টাকা একটা গানেই খরচ করে, বাইরে যা ভিডিও করে, আপনি যেগুলো এখন যারা পপুলার শিল্পীগুলো আছে এদের বাজেট কত জানেন? তখন আমি বললাম যে আমি তো গার্মেন্টসে কাজ করি, আপনি তো জানেন যে আমার আয় কত। আবার সে কম্পোজার বলে যে তুমি কি করো? আমি বললাম যে গার্মেন্টসে কাজ করি। মাসে কত করে টাকা পাও? আমি বলি মাসে এত টাকা। কয় তাহলে তোমার দ্বারা সম্ভব না, এগুলো ভুলে যাও, স্বপ্ন দেখো না। আমার মনটা তখন ছোট হয়ে যায়। আমি মনটা ছোট করি। দুঃখী লালন ভাই বলে যে আমার নিজের এলাকায় কিছু গান করেন, অল্প টাকা লাগবে, এক একটা গানে 5,000 করে টাকা লাগবে। আমি একটা সাহস পাই যে এক একটা গানে 5,000 টাকা যদি লাগে, আমি 2টা গান করি আগে, আর নিজেকে দেখি যে আমার গানটা আসলে কিরকম হয়, আসলে আমি পারবো কিনা এরকম। তো ওনার লেখা আমি 2টা গান গাই। এই কথার সাথে রেশ রেখে আমি একটা কথা বলতে চাই, যাদের স্বপ্ন আছে কিন্তু অর্থ নেই, যারা গানকে ভালোবেসে, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে গানকে নিজের মতো করে রেখেছেন, কিন্তু কোনো সামর্থ্য নেই, সে অর্থে মাইলেজ পাননি, সে অর্থে কোনো শিক্ষাগুরু পাননি, সেই অর্থে বলা যেতে পারে তেমন কোনো সাপোর্ট পাননি, তাদের জন্যই আমি একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই হয়তোবা সেই অনুষ্ঠানের
একটা অন্যতম যাত্রা শুরু হয়ে গেল যদি আপনারা সাপোর্ট করেন এবং যদি আপনারা এই অনুষ্ঠানটিকে আপন করে নিতে পারেন। আপকামিং যে অনুষ্ঠানটা আসছে, যারা গান জানেন, একটা জানেন, দুটো জানেন, 5টা জানেন, 10টা জানেন, কোনো সমস্যা নেই, আপনি আসেন আমার সেই অনুষ্ঠানের জন্য। শুধু যেটা করতে হবে, একটা গান রেকর্ড করে, আপনার সেলফোনে রেকর্ড করে, মিউজিক ছাড়াই রেকর্ড করে আপনি গানটা আমাকে মেইল করবেন, কিংবা আপনি ফোন দিবেন একটা নাম্বারে, যে নাম্বারটা আমি বলছি বারবার, ফোন দিয়ে আপনি গানটা একটু আমাকে গেয়ে শোনাবেন। এমনও হতে পারে সেই অনুষ্ঠানের প্রথম অতিথি হবেন আপনি। মাইলেজ আমরা দেব, আপনার কপালে যদি থাকে, মানুষ যদি আপনাকে গ্রহণ করে, হয়তোবা আপনি সেলিব্রিটিও হয়ে যাবেন। আমরা সেরকম একটা অনুষ্ঠান নিয়ে আসছি খুব শীঘ্রই, যে অনুষ্ঠানের হোস্ট করব আমি, প্রডিউসার আমি, সবকিছু আমি, এবং আপনাদের সাপোর্ট প্রয়োজন। যেটা করতে হবে, আমার যে নাম্বারটা আমি বলছিলাম, সে নাম্বারটা হচ্ছে 09611904 এই নাম্বারে ফোন দিয়ে আপনাকে একটু গেয়ে শোনাতে হবে। আপনার গানের গলাটা কেমন সেটা আমরা টেস্ট করব। 09611904 বয়স কোনো ব্যারিয়ার না, যে কোনো বয়সের হতে পারে, যে কোনো বয়সের। আমি আবারও বলছি 09611904 কিংবা আমাকে মেইলও করতে পারেন। আমার মেইল আইডিটা হচ্ছে kibriya@dhakafm904.com। আবারও বলছি KEBRIA@dhakafm DHAKAFM904.com, অর্থাৎ kibriya@dhakafm904.com। তারপর কি হলো? তারপরে দুঃখীলাল ভাইয়ের কথায় আমি রাজি হই যে তার লেখা 2টা গান আমি আগে করি। আর এই টাকাটাও আমার কিছু টাকা আমার জোগাড় করা ছিল, আর বাড়ির থেকে বা আমার বড় বোনের কাছ থেকে, মানে সুদের উপরে আমি টাকাটা গুছাই আর কি। আচ্ছা, সুদের উপরে আমি টাকাটা বাড়ি থেকে আনি। আনার পরে মানে ওই দিনই, মানে শুক্রবার দিয়ে আমি একটা ডেট দিই যে আমার তো শুক্রবারে বন্ধ থাকে ভাই, আমি তো এমনিতে সময় পাই না, রেওয়াজ তো করা তো দূরের কথা, আমি তো এমনি কোনো সময়ই পাই না। মানে এত সমস্যা ছিল কাজের ক্ষেত্রে, মানে শুধু রাত্রে, মানে রাত্রে কখন ছুটি হইতো, 10টায় 12টায় এরকম ছুটি হইতো, কোনো রেওয়াজ করার কোনো আমার কোনো সময় ছিল না আর কি। তো আমি শুধু যা কিছু করতাম ছুটির দিনেই আমি করতাম। আচ্ছা, আমি দুঃখীলাল ভাইয়ের সাথে দেখা করে সে আমার মানে গানটা দেয় যে কিভাবে গানটা গাইতে হবে। দুঃখীলালের কথা আমি 2টা গান আমি করি। আচ্ছা, করার পরে আমি গানটা তো তারই লেখা ছিল, জাস্ট আমি কিছু কথা মৌলিক গান করেন। এটা তো মৌলিক গান, মানে আপনাদের লেখা, আপনাদের হ্যাঁ এরকম গানটা করি। তো এদিকে আমি আমার বন্ধুরে ফোন দিই, আবার সাথীর যে কথাটা, আমি ফোন দিই যে দোস্ত সাথীর কি খবর। তো তখন আমার এসে বলতেছে, দোস্ত কিছুদিন আগে ওর তো বিয়ে হয়ে গেছে আর কি। মানে কি? ওর বিয়ে হয়ে গেছে, ওর বাবা ওর বিয়ে দিয়ে দেয়। আপনার সঙ্গে যোগাযোগ করেনি বিয়ের আগে? না, আমার সাথে কোনো যোগাযোগ ছিল না তার। আপনি কোনো ফোন নম্বরও পাননি? না, আমার নাম্বারও তার ছিল না, এবং তাকেও কোনো ফোন ইউজ করতে দেয়নি। তো যা যোগাযোগ হয়েছে মানে আমার বন্ধুর দ্বারাই। সে বন্ধু তো তখন তার রাস্তা বন্ধ, ওই জায়গায় যদি একটা সন্দেহ করবে না, সে বন্ধু আর তো যায় না। মানে আপনি পুরোপুরি যোগাযোগ বন্ধ ছিল? একদম বন্ধ। বাড়ি যেতে পারতেন না গার্মেন্টসে কাজ করার? বাড়িতে যাইতাম, কিন্তু ওই রাস্তায় না, ওই রাস্তায় একদম বন্ধ ছিল আমার জন্য। ওই রাস্তাতে দেখলেই হয়তোবা সমস্যা হইতো। বাড়ি থেকেও মানে বলছে যে বাড়িতে আসিস, যা এইটুকু দিয়ে ঘোরাঘুরি, ওই রাস্তায় যাওয়া বাদ, আমার ওই রাস্তায় যাইতে। কত সালে বিয়ে হয়ে গেল সাথী? ওর মানে আমি ঢাকায় আসার মানে 6-7 মাস পরেই আমার বিয়ে হয়েছে আর কি। তখন সম্ভবত 13 সালের একটু পার হয়েছে আর কি। আচ্ছা, তারপর তো বিয়ে হয়ে যায়। তো এভাবে আমার তো তখন আমি শুনে আমার কষ্ট লাগে যে একসময় ভালোবাসতাম, আমার প্ল্যান কি ছিল আর হইল কি। ঢাকায় আসার পরে তো বাস্তবতা দেখেছেন। হ্যাঁ, চাকরিটা খুব সহজেই পেয়ে গেছেন আমি বলবো, কারণ এলাকার এমপি ছিল, হয়তো বা সে আপনাকে খাতির করেছে, গান জানেন বলে খাতির পেয়েছেন, নইলে এটাও আরো নির্মম বাস্তবতা হয়তো আপনাকে দেখতে হতো। ওখানেই জব করছেন এখন, নাকি ওখান থেকে ছিল? না, এখন ওখান থেকে আর একটা ফ্যাক্টরিতে গেছি। আচ্ছা, ওইখান থেকে আমি এখন অপারেটর জব করছি আর কি। সাথীর সঙ্গে আর যোগাযোগ হয়েছে না? সাথীর সাথে আর আমার কোনো যোগাযোগ হয়নি এখন পর্যন্তও না। এরপরে জীবনে কেউ এসছে, কাউকে ভালোবাসতে পেরেছেন? না, এখন আর আমি আর সেরকম কাউকে আমি ওরকম করে ওর জায়গাটা আর আমি আর কাউকে দিতে পারবো না, কোনোদিনও না। তো ও যে জায়গাটায় আছে আমি আর নতুন করে আর কাউকে সম্ভবত আপন করতে পারবো না। 2012 সালে ওর বিয়ে হয়ে গেছে? না, 2013 সালের। 13 সালে? 2017 সাল, 4 বছরও আপনি ওকে ভুলতে পারেননি? না। আমাদের যে যুগ চলছে সেখানে তো 4 দিনেই আমরা মানুষকে ভুলে যাই। অনেকেই এগুলো আমার বলে
যে কি ব্যাপার তুই আমি খোঁজ খবর নেই তো আমার দোস্ত বলে কি গার্মেন্টসে তুমি আছে তুই প্রেম করলেই পারিস বিয়ে করলেই পারিস এরকম অনেক কিছু কথা বলে। তো আমি বলি যে দোস্ত আসলে সবাই একরকম না, সবার মনটা কিন্তু একরকম না। আমি ওরা অনেক অনেক ভালোবাসছিলাম, হয়তোবা অনেকেই ভাবে যে হয়তোবা গরিব ওরা বড় লোক এই জন্য হয়তোবা ভালোবাসছে, কিন্তু এইটার জন্য না। আমি এখন হয়তোবা অনেকে আমাকে এখন বড় মনে করে, যখন ভালো সিঙ্গার বা ভালো শিল্পী হয়েছে এরকম মনে করে। আমি গান কিছু ছাড়ছি আমার এলাকায় জাস্ট অ্যালবাম করার জন্য, আমি যেগুলো করছিলাম। তো অনেকে তো মনে করে যে অনেক কিছু অ্যালবামের কাজ করতেছে, অনেক বড় মনে করে। তো ও আমার গানটা শুনছে, আমি যে গানগুলো করছি ও আমার গানটা শুনছে। মানে আমার এলাকায় মানে আমার গানগুলো মানে সবাই পাগল আমার জন্য। মনে প্রাণে যান সাথী ভালো থাকুক। হ্যাঁ, আমি এটা চাই যে সবসময় ভালো থাকুক। স্বামী সন্তান নিয়ে এখন আর একটা সন্তান হয়েছে। আমি শুনছি এবার ঈদে যায়, আমি কোরবানির ঈদে গেছি, ঈদের মধ্যে যায় শুনছি আর একটা সন্তান হয়েছে আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা কি করবেন? আমার ভবিষ্যৎ কল্পনা আমার এই গান নিয়ে, যেন আমি একজন পরিপূর্ণভাবে সঙ্গীত শিল্পী হওয়া এরকম স্বপ্ন আগে থেকেই দেখি, জাস্ট এখনো চেষ্টা করছি আর কি। একটা গান দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করি। এই গানটা কার জন্য গাইবেন? এটা আমার নিজের থেকে একটা গান গাই, সাথীর জন্য একটা গান গাই। আচ্ছা, আমার নিজেরই লেখা একটা গান গাই। নিশ্চয়ই। আর যে গানটা আমার নিজেরই লেখা, নিজেরই শুরু করা, এবং গানটা আমি সাথীকে ভেবেই করেছি আর কি। আমার দু চোখে শুধু তোরই ছবি ভাসে, আমার বুকের মাঝে তুই ছাড়া কেউ না থাকে। আমার জন্য তোর মনেতে একটু জায়গা কর, প্রিয়া রে একটা কিছু কর। এত ভালোবাসি তবু কেন ভাবিস পর, প্রিয়া রে একটা কিছু কর। এত ভালোবাসি তবু কেন ভাবিস পর। আমার মনের ঘরে যেথায় তোরে রাখি, তুই ছাড়া পৃথিবীতে সবই যেন ফাঁকি। আমার মনের ঘরে যেথায় তোরে রাখি, তুই ছাড়া পৃথিবীতে সবই যেন ফাঁকি। তোরই জন্যে আজও আমার কান্দে রে অন্তর, প্রিয়া রে একটা কিছু কর। এত ভালোবাসি তবু কেন ভাবিস পর, প্রিয়া রে একটা কিছু কর। এত ভালোবাসি তবু কেন ভাবিস পর। জীবন দিয়ে আমি ভালোবেসে যাব, এ জন্মে না পাই পর জন্মে পাব। জীবন দিয়ে আমি ভালোবেসে যাব, এ জন্মে না পাই পর জন্মে পাব। ভালোবাসার বসত ভিটা হোক না বালুচর, প্রিয়া রে একটা কিছু কর। এত ভালোবাসি তবু কেন ভাবিস পর, প্রিয়া রে একটা কিছু কর। এত ভালোবাসি তবু কেন ভাবিস পর।